আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আজকের আমাদের আলোচনার ব্যাপার হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ ফিজিক্স প্রথম পর্যায়ের এই চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব নিয়ে। তো আমরা গতদিন প্রথম পর্বের মধ্যে একটা টাইপ খুব ভালো মতো দেখছিলাম, যেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, এবং আজকেও দুটো টাইপের মধ্যে একটা টাইপ অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটা মোটামুটি আমাদের আসে। তো চলো আমরা সরাসরি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই, কোনো এক্সট্রা কথা হবে না। এইবার দেখো, আমি গত ক্লাসে তোমাকে অলরেডি বুঝাই দিয়েছিলাম যে পুরো চ্যাপ্টারে আমাদের সিকিউর টাইপ আছে তিনটা: অভিকর্ষ, ত্বরণ এবং পরিবর্তন, যেটা আমরা শেষ করছি। আজকে দেখবো আমরা মহাকর্ষীয় বিভব প্রাবল্য এবং কৃত্রিম উপগ্রহ মুক্তিবেগ, এই দুইটা টাইপ। তো এর মধ্যে আমাদের এই যে টাইপটা আছে 3 নম্বরে, এই টাইপটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের পরীক্ষা অনেক বেশি আসে। এই মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহটা, আর আগেও বলছিলাম যে এই পার্টটাও খুব বেশি আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। তো আমরা তার আগে মহাকর্ষ বিভব প্রাবল্যটা দেখে ফেলি। এটা যে একেবারেই আসে না তা না, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে বিভিন্ন সময়। তো আমরা বেসিকটুকু জেনে রাখি, কি প্রশ্ন কিভাবে আসতে পারে সেটা জেনে রাখি। তো দেখো, আমাদের মহাকর্ষ বিভব প্রাবল্যের মধ্যে আমরা শুরুতে এইটুকু বেসিক জানবো আগে। তো শুরুতে আমরা বেসিকটুকু দেখি, চলো। তো শুরুতে এই যদি বলি যে মহাকর্ষ বিভব জিনিসটা কি, তার আগে তোমাকে বুঝতে হবে মহাকর্ষ ক্ষেত্র জিনিসটা কি। এখানে সংজ্ঞা লেখা আছে, তুমি চাইলে সংজ্ঞাটা প্রয়োজন হলে নিতে পারবে এখান থেকে, কিন্তু মুখে একটু শুনে রাখো যে মহাকর্ষীয় ক্ষেত্র মানে কি। মহাকর্ষীয় ক্ষেত্র মানে হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা অঞ্চল, যে অঞ্চলের মধ্যে একটা বস্তু আর একটা বস্তুকে কী করতে পারে, আকর্ষণ করতে পারে। আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুই পরস্পরকে আকর্ষণ করে। তো এটি বলছি যে কোনো বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যাপী, তার মানে মহাকর্ষ ক্ষেত্র মানে কি একটা অঞ্চল। তো যে অঞ্চলের মধ্যে কোনো একটা বস্তু অপর কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে, তো সেই অঞ্চলটাকে আমরা কি বলতেছি, যে হ্যাঁ, মহাকর্ষীয় ক্ষেত্র বা গ্র্যাভিটেশনাল ফিল্ড। যেহেতু আমাদের মেন ব্যাপার এখান থেকে মহাকর্ষীয় বিভবটা জানা, তো সেটার জন্য আমরা সংজ্ঞাটা জেনে নিলাম। তো মহাকর্ষীয় বিভবটা কি বলা হয়েছে, যে বলা হয়েছে এটা যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে, আমি যেভাবে তোমাকে বলি সংজ্ঞাটা আর কি, যে বললাম এই হচ্ছে একটা মহাকর্ষীয় ক্ষেত্র। তো এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে বললাম 1 কেজি ভরের একটা বস্তু, 1 কেজি ভরের একটা বস্তুকে এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে, হ্যাঁ, আনতে যে কাজ করতে হয় তাকে আমরা বলি হচ্ছে কি মহাকর্ষীয় বিভব। যে 1 কেজি ভরের একটা বস্তু আছে, এই 1 কেজি ভরের একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে, মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, সেই কাজটাকে বলা হচ্ছে কি মহাকর্ষীয় বিভব। তাহলে আমরা লিখতে পারি কিভাবে, মহাকর্ষীয় বিভবকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি দ্বারা। তাহলে ভি ইকুয়াল হচ্ছে সহজ কথায় W/m। যে আমি ধরলাম m কেজি ভরের একটা বস্তু আনছিলাম, তাহলে কাজ করতে হয় W, তাহলে 1 কেজি ভরের একটা বস্তুকে আনলে কাজ করতে হবে কত, W/m। তাহলে ভি ইকুয়াল হচ্ছে কত আমাদের, W/m। তো এটা আমাদের একটা ছোট ফর্মুলাটা আমাদের একটু মনে রাখতে হবে। পাশাপাশি আরেকটা মেইন ফর্মুলা আছে, সেটা হচ্ছে এইটাও খেয়াল করো। আমি এখানে একই জিনিস দেখাইছি, যেখানে আমরা এম ভরের একটা বস্তু রাখছি এবং দূরে আমাদের কোনো একটা বস্তু আছে, 1 কেজি ভরের কোনো একটা বস্তু আছে, যে বস্তুটাকে আমরা সরিয়ে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে পি বিন্দুতে আনতে যাচ্ছি। তাহলে ব্যাপারটা কী হচ্ছে খেয়াল করো, আমাদের কাছে একটা বস্তু ছিল, যে এই বস্তুটার ভর হচ্ছে এম। এই এম ভরের একটা বস্তু থেকে আমি অসীম থেকে 1 কেজি ভরের একটা বস্তু যে আনছি, পি বিন্দুতে আনছি, এবং তুমি খেয়াল করো যে এই বস্তুটা আমাদের ছিল, এটা আমাদের গিভেন, যে বস্তুটার ভর দেওয়া আছে। হ্যাঁ, এই বস্তুটা থেকে আমি কত দূরত্বে ওই পিচ্ছি বস্তুটাকে আর রাখছি, আর দূরত্বে। তার মানে যদি আমি একটা অসীম থেকে কোনো একটা বস্তুকে সরিয়ে আনলাম এইখানে, এবং খেয়াল করলাম আমাদের যে বস্তুটা ছিল সেই বস্তু থেকে ওই বস্তুটার দূরত্ব হচ্ছে আর, তাহলে এইখানে মহাকর্ষীয় বিভবটা কি হবে, তখন আমরা লিখবো হচ্ছে মহাকর্ষীয় বিভব ভি ইকুয়াল টু হচ্ছে, এভাবে লিখবো আমরা যে মাইনাস জিএম বাই আর। এভাবে তুমি লিখতে পারো মাইনাস জিএম বাই আর। হ্যাঁ, যে কী হবে, যে মাইনাস জিএম বাই আর। তো এইটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, মাইনাস জিএম বাই আর, যেখানে জি মানে সেই মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে কি ওই বস্তুটার ভর, যে বস্তুটা কি রাখছো, যার কারণে মহাকর্ষীয় ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেটা। আর যদি পৃথিবী বলে তাহলে এটা কি হবে, যদি তোমাকে বলে যে পৃথিবী একটা বস্তুকে নিয়ে আসতেছি আমি, তাহলে কি পৃথিবীর ভরটা হবে কি বড় হাতের, আর মানে কি মধ্যবর্তী দূরত্ব, যে ওই বস্তুর কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, সেটাই হবে কি আমাদের আর। তাহলে মাইনাস জিএম বাই আর, এবং দেখো মানটা হচ্ছে নেগেটিভ, শুধু ভ্যালু যদি চিন্তা করো তাহলে কি হবে, জিএম বাই আর। তো মাইনাস জিএম বাই আর, তার মানে মহাকর্ষীয় বিভবটার সময় ঋণাত্মক হয়, কারণ মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মানই হচ্ছে 0। তার মানে কি সর্বোচ্চ মান তো সবসময় থাকবে না, সর্বোচ্চ যদি কম থাকবে তখন কি থাকবে, নেগেটিভ থাকবে। এই তো এই কথাটুকু মনে রাখতে পারো যে মাইনাস জিএম বাই আর, এইটুকু জিনিস তোমার শুধু কাজে লাগবে মহাকর্ষীয়
বিভব। হ্যাঁ, আর আমাদের হচ্ছে আমরা যখন এইটা দিয়ে অঙ্ক আসবে তখন তো সরাসরি তুমি দেখলেই বুঝতে পারবা যে ঘটনা কি। তার আগে দুটো কথা মনে রাখো, মহাকর্ষীয় বিভব V=W/m, আর একক কি হবে, এককটাও লিখে রাখতে পারো যে মহাকর্ষীয় বিভবের একক। হ্যাঁ, একক দেখো W এর একক তো জুল, তাহলে জুল, আর ভরের একক কি কেজি, তাহলে কি হবে জুল পার কেজি। ঠিক আছে, জুল পার কেজি। ওকে, তাই V=-Gm/r আর এবং V=W/m। একইভাবে আমরা মনে রাখবো মহাকর্ষীয় প্রাবল্য এই কথাটুকু, যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যদি আমি একক ভরের কোনো বস্তুকে নিয়ে আসি, তো মনে করো এই 1 কেজি ভরের একটা বস্তু আমার কাছে আছে, এই 1 কেজি ভরের বস্তুটাকে আমরা কী করলাম, এই 1 কেজি ভরের বস্তুটাকে আমরা নিয়ে আসছি মনে করো এইখান থেকে, মনে করো এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছি। তো যখনই এনে রাখবো, হ্যাঁ, আগে থেকেই তো একটা বস্তু ছিল এখানে, আগে থেকে একটা বস্তু ছিল, ধরলাম এই বস্তু ছিল আগে থেকেই, যে এই বস্তুর কারণে কি এখানে একটা বল অনুভব করবে সে। তো 1 কেজি ভরে কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনলে সেটা যে বল অনুভব করে তার নাম আমরা কী দিতাম, তার নাম আমরা বলতাম হচ্ছে কি যে মহাকর্ষীয় প্রাবল্য, বা আমরা এটাকে বলি কি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলি আমরা। এটাকে প্রকাশ করি আমরা কি দ্বারা, দ্বারা প্রকাশ করি, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এর সূত্রটা কী হবে, যে 1 কেজি ভরের বস্তু আনলে যে বলটা অনুভব করে সেটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য F/m। একইভাবে যদি আমি আগের মতোই বলতাম যে এই চিত্রটার মতো করে, যে একটা বস্তুকে আমি অসীম থেকে নিয়ে এসে এখানে রাখছি, তাহলে এই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতাম কি, সূত্র লিখতাম হচ্ছে হচ্ছে এখানেও লিখতাম আমরা -gm বা এবার আর না, এবার হচ্ছে r²। এখানে অঙ্ক করার সময় মাইনাসটা মাঝে মাঝে অ্যাভয়েড করতে পারো, সমস্যা নেই, কারণ মাঝে মাঝে আমরা শুধু মান নিয়ে কাজ করি আর ওই মাইনাস দিয়ে দিকের কাজটা আমরা আলাদাভাবে করি। হ্যাঁ, তো অঙ্ক করার সময় সেটা দেখাবো না, আপাতত তুমি সূত্র মনে রাখো, মহাকর্ষীয় প্রাবল্য F/m আর -gm/r², আর বিভব কী ছিল W/m এবং কী হবে -gm/r। হ্যাঁ, আর আরেকটা কথা মনে রাখতে পারো যে তোমার কাজে লাগবে, সেটা হচ্ছে যে এইটা যে আমরা আরও লিখতে পারি হচ্ছে, মাঝে মাঝে আমাদের মহাকর্ষীয় বিভবটা সমীকরণ আকারে দেওয়া থাকে, তখন লিখতে পারবো আমরা এরকম যে মাইনাস এরকম কত হচ্ছে কত dr। ঠিক আছে, হচ্ছে হচ্ছে dr। তো এই কথাটুকু মনে রাখতে পারো, হচ্ছে -dv/dr। এটাও কাজে লাগতে পারে, যখনই কাজে লাগবে আমি সামনে দেখাবো, সমস্যা নেই। আমরা চলো সরাসরি এখানকার সিকিউগুলো দেখি যে এই প্রশ্ন থেকে আজ আমাদের যে প্রশ্ন পরীক্ষা আসতে পারে, কিভাবে আসে, ঘটনাটা কীরকম, এবং সহজেই আসে। আমি জাস্ট কয়েকটা সিকিউ তোমাকে দেখাই, তুমি বুঝতে পারবা, কয়েকটা না, কিছু HW থাকবে। তো দেখো, তুমি দেখলেই বুঝতে পারবো যে কত রকমের প্রশ্ন আসতে পারে এখান থেকে। আমি সরাসরি দেখাচ্ছি, এবং সরাসরি আমরা 23 সালে একটা প্রশ্ন নিয়ে দেখি, এবং এর সাথে আমরা অ্যান্সারগুলো দিয়ে দিছি। যদি আমি তো আইডিয়াটুকু দিয়ে দিব, যদি কেউ তারপরেও অনেকে দেখা যায় ক্যালকুলেশন করতে পারো না, তাদের জন্য অ্যান্সারটুকু আছে, তুমি অ্যান্সারটা পরে মিলে নিবা। হ্যাঁ, তো আসলে আমরা প্রশ্ন পড়ি, বলছে চট্টগ্রাম বোর্ড 23-এ সূর্য ও পৃথিবীর ভর যথাক্রমে এত এবং এত কেজি, ফাইন। পৃথিবী হতে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, সেটা দেওয়া আছে। আমাকে জিজ্ঞেস করছে এবার সূর্য ও পৃথিবীর সংযোগকারী মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান বের করো। এই দেখো, মহাকর্ষীয় বিভবের অঙ্ক চলে আসলো, তার মানে আমরা এই অঙ্কটার কথা বলছিলাম, তাই এটার জন্য আমরা এই সৃজনশীলটা নিয়েছি। এবং এখানে কিন্তু প্রাবল্যের অঙ্কটা দিচ্ছে, মানে পুরো সৃজনশীলটাই দেখো এই মহাকর্ষীয় বিভব প্রাবল্য দিচ্ছে, যে পৃথিবী ও সূর্যের সংযোগকারী সরলরেখার উপর একাধিক বিন্দুতে প্রাবল্যের মান 0 হওয়া সম্ভব কিনা সেটা দেখো। তার আগে চলো আমরা এই সূর্য পৃথিবীর মধ্যে বিভবটা বের করে ফেলি। আমরা সূত্র কি শিখছিলাম যে V=-gm/r। তো দেখো আমি V=-gm যখন আর করবো, এবার খেয়াল করো চিত্র এখানে আঁকা আছে, এটা হচ্ছে গ নাম্বারটা আমাদের। হ্যাঁ, গ নাম্বারটা আমি একটু চেক করি যে আসলে তোমার বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা আসলে এখান থেকে। হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ফাইন, দেখতে পাচ্ছ। তো খেয়াল করো এই প্রশ্ন দেখো, আমাদের কীরকম বলছিল যে এই যে সূর্য আর এই যে হচ্ছে পৃথিবী, বলছে সূর্য পৃথিবীর ঠিক মধ্যবিন্দুতে এইখানে আমাকে একটা মধ্যবিন্দু দিয়ে দিচ্ছে, বলছে এই জায়গাটায় তুমি একটা কাজ করো, মহাকর্ষীয় বিভবটা বের করো। তা তুমি খেয়াল করো, মহাকর্ষীয় বিভব বের করছো মানে কি, এখানে 1 কেজি ভরে একটা বস্তু রাখছো তুমি, তাহলে এই বস্তুটা এইখানে একটা মহাকর্ষীয় বিভব দিবে, তাহলে ধরলাম যে V1। আবার এই পৃথিবীও কিন্তু এই বস্তুর উপরে একটা মহাকর্ষীয় বিভব প্রদান করবে V2। তো দুইটাই বের হয়েছে V1 V2। এবার মনে রাখবা মহাকর্ষীয় বিভব হচ্ছে স্কেলার রাশি, তার মানে তুমি জাস্ট কী করবা, V1 যোগ V2, তাহলে তোমার কাজ হচ্ছে জাস্ট কী করা, যেটা যোগ করে দেওয়া। তার মানে তুমি করবা কি, যে শুধুমাত্র লিখবা, সুতরাং মহাকর্ষীয় বিভব হবে সূর্যের জন্য একটা, আরটা কি পৃথিবীর জন্য একটা, দুটো যোগ করে দিবা। সূত্র কিন্তু সে একটাই, যে -gm/r। এখানে R1 লিখতেছি আমরা, সেম একইভাবে প্লাস দিলাম, আর সূত্রের মধ্যে কিন্তু মাইনাস ছিল, তাহলে দেবো -gm/r, তাই না। তো যদি তুমি এটা কার জন্য লিখছো, ধরো যে কথা এই 1 নম্বর লিখছো সূর্যের জন্য, তাহলে সান সূর্যের ভর, আর পরে পৃথিবীর জন্য তাহলে ME দিয়ে দিলাম, শেষ। তাহলে তোমার কাজ হচ্ছে এইটুকু মান জাস্ট বসানো,
তোমার কাজ শেষ, সরাসরি চলে আসবে। মনে রাখবা যে আমরা সরাসরি যোগ কেন করতে পারলাম, কারণ মহাকর্ষীয় বিভব স্কেলার রাশি, সরাসরি যোগ করলে হয়, স্কেলার যোগ করলে হয়, যেহেতু স্কেলার রাশি সরাসরি যোগ করলে হয়। তাহলে মাইনাস জি এবং আর কোনটুকু নিবা খেয়াল করো, চিত্র থেকে খেয়াল করো, দেখো ঠিক মধ্যবিন্দুতে পৌঁছে দিলে পুরোটা ছিল 15 কোটি কিলোমিটার, তাহলে অর্ধেক কত হবে 7.5, এটা হবে কত 7.5, তাই না? তাহলে কিন্তু 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে এইটুকু একটা দূরত্ব হবে তোমার, আর এইটুকু কি আরেকটা দূরত্ব হবে, ঠিক আছে? ওকে, তো সেই কাজটা করেছে যাদের ক্যালকুলেশনে প্যারা খাও যে ভাই আমি এইটুকুর উপরে পারতেছি না, আমি ক্যালকুলেশনে মান বসাইতে পারতেছি না ভাই, আমি জি এর মান তো মুখস্থ, আর এর মান তো বললাম যে 7.5 করে নিবা, মানে 1.5কে 2 দিয়ে ভাগ করে দিবা আর কি। হ্যাঁ, ওকে, তো 1.5কে 2 দিয়ে ভাগ করলে যা আসে সেটা বসাবা, সূর্যের ভর পৃথিবীর ভর সব লেখা আছে, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় এ দেখো চেক করে নেবা, জাস্ট মান বসাইছে শেষ। তুমি জাস্ট এই অ্যান্সারটা চেক করবা, তুমি এত কিছু করতে গেলে তুমি প্যারা খাবা, তুমি জাস্ট অ্যান্সারটা মিলাবা, দেখো মিলে গেছে। তাহলে কতটুকু মাথায় রেখো, মহাকর্ষীয়ভাবে বের করতে বলে আমরা জাস্ট এভাবে বের করতে পারি। হ্যাঁ, যেখানে যেখানে কী ঘটছে যে আমরা সরাসরি যোগ করে দিচ্ছি, কারণ এটা ছিল আমাদের স্কেলার রাশি। ভালো কথা, এটা আমাদের গেল। ঘ নম্বরটা কি বলছে দেখো, যে পৃথিবী ও সূর্যের মধ্যবিন্দুতে বা সংযোগকারী সরলরেখা, মধ্যবিন্দু না, সংযোগকারী সরলরেখার উপরে একাধিক বিন্দুতে প্রাবল্যের মানটা শূন্য হওয়া সম্ভব কিনা। তো প্রাবল্য তখনই শূন্য হয়, আমরা স্থিত চ্যাপ্টার যদি খেয়াল করি এরকমের অঙ্ক থাকতো আমাদের। তো এখানকার প্রশ্ন মতে কথাটা ইম্পর্টেন্ট, তো প্রশ্ন মতেটুকু লিখতে পারলেই বাকিটুকু আসলে লেখা যায়। হ্যাঁ, প্রশ্ন মতে এবার প্রশ্ন জিনিসটা কি, যে পৃথিবী ও সূর্যের সংযোগকারী সরলরেখার মধ্যে প্রাবল্যের মান শূন্য হওয়া সম্ভব কিনা। হ্যাঁ, তাহলে প্রশ্ন মধ্যে কি ধরলাম, এই যে আমাদের পৃথিবী আর হচ্ছে আমাদের সূর্য, বা ধরলাম আমাদের সূর্য আর হচ্ছে আমাদের পৃথিবী, আর এদের সংযোগকারী সরলরেখার উপরে কোথাও যে এই বিন্দুতে বা বাহিরে কোথাও, হ্যাঁ এদের কোথাও যে শূন্য হওয়া সম্ভব কিনা। তো আমি ধরবো যে আচ্ছা শূন্য তো হওয়া তখনই সম্ভব, ধরলাম কি এই বিন্দুতে শূন্য হবে, আমি ধরে নিলাম। তাহলে এইখানে এই সূর্যের জন্য যে প্রাবল্য, তাহলে এই সূর্যের জন্য যে মহাকর্ষী প্রাবল্যটা হবে ওই এই যে কোনো একটা বিন্দুতে, আর এই পৃথিবীর জন্য যে প্রাবল্যটা হবে সেই দুটো প্রাবল্য সমান হবে। যদি সমান হয় তখনই শূন্য হওয়া সম্ভব। তাহলে সমান যদি হয় তাহলেই লব্ধি প্রাবল্যটা বা মহাকর্ষীয় প্রাবল্যটা শূন্য হবে। তাহলে আমি এখন লিখবো কি, এর সূত্রকে শিখছিলাম আমরা যে মাইনাস জি এম বাই আর স্কোয়ার, তাই না? জি এম বাই আর স্কোয়ার, এখানে সূত্র কি ছিল আমাদের মাইনাস জি এম বাই কি আর স্কোয়ার। একটা সূর্য তাহলে সূর্যের ভর, পৃথিবী তাহলে পৃথিবীর ভর, কিন্তু আর এর মান কত আমরা ধরি মধ্যবিন্দুতে এদের মাঝে এখান থেকে এক্স দূরত্বে শূন্য হবে। তো এইটুকু যদি এক্স দূরত্ব হয়, তুমি নিজেই বুদ্ধি করে বলো, তাহলে বাকিটুকু কত হবে, এই বাকি এই নিচের এই অংশটুকু কত হবে, এই অংশটুকু কত হবে, এইটুকু যদি এক্স হয় তাহলে বাকিটুকু কত হবে, ওই যে 1.5 × 10⁻11 মাইনাস এক্স, বুঝতে পারতেছো? হ্যাঁ, এইটুকু হচ্ছে এক্স, তাহলে বাকিটুকু কী হবে, এত মাইনাস এক্স। তো এক জায়গায় তুমি যেখানে সূর্যেরটা আছে, এই সূর্যটা থেকে এই পর্যন্ত, সূর্যেরটা থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা এক্স ধরছো, সেই এক্সটা এখানে বসাই দিবা, যে সূর্যের ডিস্টেন্সটা এক্স, তাহলে আমি এখানে বসাই দেবো কত, সরাসরি এক্স বসাই দিচ্ছি সরাসরি। আর এইখানে বসাবো কত আরেক জায়গায়, এই যে এত বসাবো। হ্যাঁ, তাহলে আমি সেটাও বসাই দিচ্ছি, তারপর আমি বাকি ক্যালকুলেশন বোর্ডে দেখাবো পাশে। তাহলে 1.5 × 10⁻11 মাইনাস এক্স, হ্যাঁ ওই হোল স্কোয়ার আছে। এখন কি করবা, এখান থেকে জি মাইনাস জি কাটা দিবে, এম এস এগুলো বসাবা, এখান থেকে এক্স বের করবা। এবার অনেকেই বলবো যে ভাই আমি হিসাব পারি না, একটু হিসাবে দেখাই দিচ্ছি এই জন্য। লিখে সব কিছু লেখার পরে তুমি দেখবা এই দেখো বিশাল কিছু চলে আসছে, এত বড় কেন করলো, কারণ তো আমরা নর্মালি এখানে যে ব্যাপারটা আছে খেয়াল করো, আমি যদি একটু হিসাব করি, এই যে এইটাকে এই পাশে নিয়ে আসি তোমাকে দেখাই, আমি একটু হিসাব একটু ইজি করে দিই। 1.5 × 10⁻11 মাইনাস এক্স, আর নিচে আছে এক্স, দুজনের উপরে স্কোয়ার, তাহলে আমি একবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম। আর ওই পাশে কী থাকবে, ওই পাশে এম ই আগে থেকেই ছিল, আর এম এসটা নিচে চলে আসছে। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এবার এখানে এম ই এম এস এর মান তুমি জানো, সূর্যের ভর জানো, পৃথিবীর ভর জানো, এখান থেকে বের করতে হবে এক্স এর মান, কিন্তু স্কোয়ার আছে, ওই পক্ষে গেলে রুট করবা। এইবার তুমি শুধুমাত্র রুট করলে আমরা যে পজিটিভ মান সেটা নিয়ে কাজ করি, কিন্তু এখানে তোমাকে জিজ্ঞেস করছে একাধিক বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা। তাহলে যখনই তুমি এই পাশে রুট করবা, এখানে যে মানটা বের হবে, প্লাস মাইনাস লিখি না আমরা রুটের পরে, তো প্লাস নিয়েও তুমি একবার অঙ্ক করবা, মাইনাস নিয়েও তুমি একবার অঙ্ক করে দেখবা এক্স এর মান কত আসে, এক্স এর ভ্যালিড কোনো মান আসে কিনা। যেমন যদি আমি করি হিসাবটুকু দেখাচ্ছি, মানে হিসাবটুকু করবা কেমনে, স্কোয়ারটাকে জাস্ট ওপাশে রুট করে দাও, প্লাস মাইনাস নিয়ে একবার প্লাস নিয়ে অঙ্কটুকু করবা, এক্স এর মান আড়াই গুণ করে, আর মাইনাস নিয়ে একবার করবা, দেখো এই যে স্কোয়ার আসছে। এবার আমি এটা কী করলাম, ও পাশে রুট করে দিলাম, যখন রুট করলাম দেখো, তাহলে আমি কী করছি, একবার ধনাত্মক মান নিচ্ছি, এখানে ধনাত্মক মান নিচ্ছি, যে এই রুট করলে এখানে যেটা আসছে সেটা হচ্ছে এত, তো ধনাত্মক, আর মাইনাসও আসতে পারে, এই যে মাইনাস, তাহলে আমি একবার এতটুকু সমান প্লাস নিয়ে করছি, আর এতটুকু সমান একবার মাইনাস নিয়েও করছি। এবার তোমার কাজ হচ্ছে জাস্ট কী করা, এখান থেকে হিসাবটা করা। কী করবা, আড়াআড়ি গুণ করে দিবা, আড়াআড়ি গুণ করে এক সাইডে এক্সগুলো নিয়ে কমন নিয়ে এক্সের মান বের করলা, দেখো এক্স এর ভ্যালিড একটা মান আসছে,
যে সূর্য হতে এত দূরত্বে প্রাবল্য শূন্য হতে পারে, ওকে ফাইন। এবার মাইনাস নিয়ে যখন অঙ্কটা করলাম দেখলাম অ্যান্সারের মানই মাইনাস আসছে, মানে দূরত্বই মাইনাস আসছে। তো দূরত্ব মাইনাস, এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। এটা সম্ভব, এটা সম্ভব যে হ্যাঁ এত দূরে এটা প্রাবল্য শূন্য হওয়া সম্ভব, কিন্তু মাইনাস দূরত্বে তো প্রাবল্য শূন্য হওয়া সম্ভব না। তার মানে এখানে জিজ্ঞেস করছিল যে একাধিক বিন্দুতে সম্ভব কিনা। আমি দেখলাম কি একাধিক বিন্দুতে তো সম্ভব না ভাইয়া, একটা বিন্দুতে সম্ভব, এত দূরে সম্ভব। হ্যাঁ এত দূরে শুধু সম্ভব, এত দূরে সম্ভব, কিন্তু এই দূরত্বে সম্ভব না। তাহলে একটা বিন্দুতেই সম্ভব আর কি, একটা দূরত্বেই সম্ভব। তো এইভাবে তোমাকে অ্যান্সারটা করতে হবে। তো যদি পরীক্ষায় সরাসরি এই প্রশ্নটা বলতে পারতো এইভাবে যে সূর্য পৃথিবী এদের মধ্যবিন্দুতে বা এদের মাঝে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, হ্যাঁ লব্ধি প্রাবল্য শূন্য হয়ে ব্যাখ্যা করো, তুমি সেম কাজই করতা। দেখতা প্রশ্ন মতে ওই যে একটু লিখছিলাম যে আমরা প্রশ্ন মতে এই যে ইএস সমান সমান ই, তো এই প্রশ্ন মতো লাইন লিখে বাকিটুকু করে ফেলতা, শুধু প্লাস নিয়ে অঙ্ক করলে হইতো। মাইনাস নিয়েও কেন এখানে দেখাইলাম, কারণ এখানে জিজ্ঞেস করছিল যে দেখো তো একাধিক বিন্দুতে সম্ভব কিনা। তো আমি খেয়াল করলাম যে না, যে প্লাস নিলে ঠিক আছে আসতেছে, কিন্তু মাইনাস নিলে আবার ঋণাত্মক মান আসছে দূরত্বের, যেটা সম্ভব না। তো এইভাবে অঙ্কগুলো আমরা করতে পারি। তাহলে এখানে দেখো প্রাবল্যের দুইটা অঙ্ক চলে গেল, যে যখন তোমাকে বলবে কোথায় প্রাবল্য শূন্য ব্যাখ্যা করো, দূরে সরল রেখা, মানে এমন জায়গায় চার্জ মানে বস্তুগুলো দিছে, দেখো তারা সরল রেখার মধ্যে আছে, খেয়াল করছো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, তো একই সরল রেখায় কোথায় প্রাবল্য শূন্য হয়, এদের মাঝে কোথাও একটা শূন্য হয়, তখন আমরা ধরে ধরি এই যে এখান থেকে এক্স দূরত্বে শূন্য ধরে নিয়েছিলাম আমরা, কিন্তু হ্যাঁ এই যে এখান থেকে এক্স দূরত্বে শূন্য হবে, এই বিন্দুরা ধরছিলাম আর কি আমরা। তো এক্স দূরত্বে শূন্য হয়েছে, তো এখানে এক্স, বাকিটুকু এত মাইনাস এক্স, আর সূত্র বসাইলে শেষ। বোঝা গেল এই প্রশ্নটা? ওকে ফাইন। তো অ্যান্সারটা এখানে আসে, দেখতে পারো পরবর্তীতে। আমরা আরেকটা প্রশ্ন দেখি যে এই প্রশ্ন আরও কীভাবে ঘুরিয়ে আসে। বরিশাল বোর্ড 22-এ আসছে, বলছে এ এবং বি একই উপাদানের এবং একই গড় ঘনত্ব বিশিষ্ট দুটি গ্রহ, একই উপাদান এবং একই ঘনত্ব, ওকে। এর ভর এত এবং ব্যাসার্ধ এত, বি এর ব্যাসার্ধ এত। বি এর ভরটা দেয় নেই, খেয়াল করছো এখানে যে বি এর ভরটা কিন্তু দেয়নি, যে বি এর ভরটা কিন্তু দেয়নি, যে বি এর যে ভর, বি এর ভরটা কিন্তু নাই, বি এর ভরটা কিন্তু নাই, এটুকু মাথায় রেখো আর কি। হ্যাঁ প্রশ্ন আছে কি, দেখো মহাকর্ষ ক্ষেত্র কি একটু পড়াইলাম যেটা, এখন জিজ্ঞেস করছে যে এ গ্রহের পৃষ্ঠের কোনো বিন্দুতে মহাকর্ষ বিভব নির্ণয় করো। এ গ্রহের পৃষ্ঠে, তাহলে এ গ্রহটা কোথায় আমাদের, দেখো এ গ্রহের ভর দেওয়া আর এ গ্রহের ব্যাসার্ধ দেওয়া, তখন জিনিসটা কি দেখতে এরকম আমাদের, তাই না? এই গ্রহ মানে কি, যে আমাদের এই গ্রহটা আর কি, ধরলাম এই হচ্ছে আমাদের সেই এই গ্রহটা, এই হচ্ছে আমাদের এই গ্রহটা, আর এই গ্রহের পৃষ্ঠে জিজ্ঞেস করছে মহাকর্ষ বিভব বের করো। তাহলে এই যে বস্তু, আমরা তো দূরত্ব কেন্দ্র থেকে নিই, তারপর অত কেন্দ্রটা কত দূরত্বে, এই পৃষ্ঠে জিজ্ঞেস করছে মানে এটা আর দূরত্ব না, তখন তুমি লিখবা আচ্ছা ঠিক আছে ওকে, যে মহাকর্ষ বিভব হবে কি ভি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর। এখন জাস্ট মান বসাই দিবা, ওই গ্রহের ভর আর ওই গ্রহের ব্যাসার্ধ, গ্রহের পৃষ্ঠে যদি মহাকর্ষ বিভব চাইছে তো মান বসালে দেখো চলে আসছে যে মাইনাস জি এম বাই আর। এই গ্রহ বলছিল এই গ্রহের ভর, এই গ্রহের ব্যাসার্ধ, যে মানটা বসেছে জুল পার কেজি, সুন্দর মতো অ্যান্সার শেষ। জাস্ট সূত্রটা জানলেই কাজ কিন্তু হয়ে গেছিল, মাইনাস জি এম বাই আর। ওকে ভালো কথা বুঝলাম আমরা। ঘ থেকে বলছে সেটা আমরা চেক করে আসো যে ঘ নাম্বারটা পারা যাবে কিনা। বলছে এ ও বি গ্রহের পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্যের মান একই হবে কিনা। ওকে আমরা বের করব, আমরা কি করব যে এই গ্রহের মধ্যেও মহাকর্ষ বিভব বের করব, আবার হচ্ছে আমাদের যেটা বি গ্রহ আছে এই বি গ্রহের পৃষ্ঠেও মহাকর্ষ প্রাবল্য বের করবো। তাহলে কী করবো আমরা এখানে এই কাজটা করে আসো আমরা, যে এই গ্রহের পৃষ্ঠে সেম একইভাবে এই যে এই গ্রহের পৃষ্ঠে ই বের করতে বলছে ই, তাহলে এ গ্রহের ই এ বের করবো আর বি গ্রহের জন্য আমরা ই বি বের করবো, দেখবো দুইটা সমান আসছে কিনা। তো লিখি আমরা সূত্র তো সে একটাই, ই এ সমান সমান কি মাইনাস জি এম বাই আর স্কোয়ার। হ্যাঁ তো আমি তো এখানকার মানগুলো জানি, এই গ্রহের ভর জানি, ব্যাসার্ধ জানি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যখন তুমি বি গ্রহটা বের করতে যাবা, বি গ্রহটা বের করতে যাবা, তুমি খেয়াল করো এই বি গ্রহটার জন্য কি আসবে, যে ইকুয়াল টু মাইনাস জি এম, এটা বি গ্রহ, বি গ্রহের ভর আর বি গ্রহের ব্যাসার্ধ। হ্যাঁ তো খেয়াল করো বি গ্রহের ব্যাসার্ধ কিন্তু তুমি জানো, হ্যাঁ ব্যাসার্ধ জানো, যে বি গ্রহের ব্যাসার্ধ তুমি জানো, কিন্তু ভরটা জানতা না। তো কাজ আসলে এইখানেই, জাস্ট তুমি কিন্তু বুঝতে পারলা যে মাইনাস জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার শেষ। কিন্তু আমি শুধুমাত্র ভরটাই জানি না, কিন্তু একটা কথা বলছিল যে এ ও বি একই উপাদান এবং একই গড় ঘনত্ব বিশিষ্ট দুইটা গ্রহ, তাহলে এইটার ঘনত্ব যা, এটার ঘনত্ব তাই। তোমাকে যেটা করতে হবে এখানে, এইটা বের করে নিতে হবে, এই গ্রহটার ভরটা বের করে নিতে হবে। ভর বের করবা কীভাবে, তুমি সূত্র জানো যে এম ইকুয়াল টু রো ভি, হ্যাঁ এম ইকুয়াল টু রো ইন্টু ভি। হ্যাঁ এই সূত্র দিয়ে তোমাকে বের করতে হবে কি ভরটা কত, তো দুজনের ঘনত্ব এক, তাহলে এইটার ঘনত্ব তুমি আগে বের করবা, এটার ঘনত্ব যা, এটার ঘনত্ব তাই হবে। তাহলে আমি এটার ঘনত্ব আগে বের করে আসো, একটু বড় করে করি আমি, যে এই গ্রহের ঘনত্বটা কত হবে। তো লিখবা ঘনত্ব কি, রো ইকুয়াল টু এম বাই ভি, তখন তুমি লিখবা যে রো ইকুয়াল টু সূত্র কি এম বাই ভি,
তখন তুমি লিখবা এই গ্রহের ভর, তাই না? এই গ্রহের ভর তো তুমি জানোই। আর ভি এর জায়গায় কী লিখবা? ভি এর জায়গায় শুধু লিখবা 4/3 পাই আর কিউব। 4/3 পাই, এই যে এই গ্রহটা ছিল এই গ্রহে। তো দেখো তুমি যখন এইটুকু বসায় দিচ্ছ তুমি কিন্তু ঘনত্ব পেয়ে যাচ্ছ। আর এই ঘনত্বটা যে পাইলা, এই ঘনত্বটা কার? এই গ্রহের। আর এই গ্রহের ঘনত্ব বি গ্রহের ঘনত্ব সেম, কারণ প্রশ্নে বলা একই উপাদান একই গড় ঘনত্ব বিশিষ্ট গ্রহ। যখন তুমি ঘনত্বটা পেয়ে যাচ্ছ এ গ্রহের, এটাই কিন্তু বি গ্রহের ঘনত্ব হবে। তখন তুমি লিখবা এ গ্রহের ঘনত্ব ইন্টু আয়তন। তখন তুমি লিখবা এ গ্রহের ঘনত্ব ইন্টু আয়তনের সূত্র কী হবে? গোলক 4/3 পাই আর কিউব। এবার তো আমি বি গ্রহের ভর চাচ্ছি, তাহলে বি গ্রহের কিন্তু আমরা কী করব? বি গ্রহের কিন্তু আমরা ব্যাসার্ধ নিব। তার মানে তুমি এখান থেকে বের করে ফেলতে পারলো কিন্তু বি গ্রহের ভর। দেখো আরেকবার বলি, আমার ভাই দরকার ছিল বি গ্রহের ভর। তো ভর সমান কি জানি আমরা? এম ইকুয়াল টু রো ইন্টু ভি। তো ভি এর মান 4/3 পাই আর কিউব। বি গ্রহ, তাহলে বি গ্রহের ব্যাসার্ধ নিব। এটুকু সবাই বুঝছি, গোলক তাই 4/3 পাই আর কিউব। কিন্তু এখানে এ গ্রহের ঘনত্ব বসাইলাম কেন? প্রশ্ন বলা ছিল দুইটা ঘনত্ব সেম। তো যেহেতু দুইটা ঘনত্ব সেম, তাহলে আমি এ গ্রহের ঘনত্বটা বসাই দিলে বি গ্রহের ঘনত্ব হয়ে যাবে। তো এ গ্রহের ঘনত্ব পাবো কি? আবার বের করে নিতে হবে যে আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি। এই সেম সূত্র, এখান থেকে লেখা যাবে রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এবার আমি তো প্রশ্নে দেওয়াই ছিল যে ওই এই গ্রহটার ভর এত, এই গ্রহটার আয়তন এত। আয়তন দেওয়া ছিল না, বের করছি 4/3 পাই আর কিউব। এই পুরোটুকু মান ভাগ করলে চলে আসছিল ঘনত্ব। তাহলে এখন দেখো ইজি, এখন তুমি দেখো সব মান পেয়ে গেছো। এটা তো আগেই পেয়েছিলা, কোনো সমস্যা নেই। আর বর্তমানে কি এটাও পাইলা আর কি, বর্তমানে এটাও পাইলা। ঠিক আছে, এই যে আমি বি গ্রহেরও ব্যাসার্ধ মানে প্রাবল্য বের করে ফেললাম। তাহলে আমাদের এটা জিজ্ঞেস করছিল প্রশ্নে, এই ও বি উভয় গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে কিনা। আমি দেখলাম কি যে হ্যাঁ একই হয়েছে নাকি হয় নাই সেটা বের করলাম আমরা। এই যে কাজটা করছি, আশা করি বুঝতে পারছো। দেখো হ্যাঁ, তো এই দেখো আমরা এইভাবে করে ভরটা বের করেছি, আর দুটাকে সমান ধরে কাটাকাটি করে বের করছি। আমি ভেঙে ভেঙে বের করছি, প্যারা নাই। তো তুমি খালি অ্যান্সারটা লাস্টে মিলাবা। অনেকেই যে বলো ভাই অ্যান্সারটা হয়েছে কিনা বুঝতে পারি না, তো তাদের জন্য অ্যান্সারটা ওইখানে দিয়ে রাখলাম, যেন তুমি পরবর্তীতে মিলাইতে পারো আর কি। হ্যাঁ ওকে ফাইন, নিজে করে তারপরে মিলাবা। আগে অ্যান্সার দেখে দেখে করলে তো লাভ নেই। আর একটা লাস্ট অঙ্ক, এগুলো তোমরা SW করবা, কিন্তু তারপরে আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি এইখান থেকে যে আসলে এই প্রশ্নটাও আমরা কিভাবে চাইলে করতে পারি। হ্যাঁ একটু খেয়াল করো কি বলছে, যে একটা আমাদের এরকম একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, 2 মিটার 2 মিটার 2 মিটারের একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। 2 মিটার বাহু বিশিষ্ট ABCD বর্গক্ষেত্রের কেন্দ্র ও এবং কেন্দ্র ও দেওয়া আছে বলছে, এবং উক্ত বিন্দুতে হচ্ছে কি উক্ত বিন্দুতে 1 কেজি ভরের বস্তু রাখা আছে। আচ্ছা ঠিক আছে, এখানে একটা বস্তু আছে আমাদের কেন্দ্র ও, তাই কিন্তু 1 কেজি ভরের একটা বস্তু আছে। হ্যাঁ এটা কিন্তু আয়কা নিতে হবে। সে ABCD বিন্দুগুলো যথাক্রমে বিভিন্ন জায়গায় 4 কেজি 4 কেজি 2 কেজি 2 কেজি করে বস্তু টস্তু আছে। ভালো, জিজ্ঞেস করছে কি ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব। এবার কিন্তু খেয়াল করো ভাইয়া, ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। দেখো এইখানে একটা বস্তু আছে, তাহলে এখানে একটা মহাকর্ষীয় বিভব পাবা। বি বিন্দুতে একটা বস্তু আছে, এখানে একটা মহাকর্ষীয় বিভব পাবা। এই ডিতে একটা বস্তু আছে, এখানে একটা মহাকর্ষীয় বিভব পাবা। এই সিটা আরেকটা বস্তু আছে, এখানে একটা মহাকর্ষীয় বিভব পাবা। তাহলে এখানে মহাকর্ষীয় বিভব আসবে কয়টা? এখানে কিন্তু ও বিন্দুতে গণনা যখন করতেছো কি লিখবা, যে ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব। খেয়াল করো, ও বিন্দুতে বিভব মহাকর্ষীয় বিভব লিখতেছি মনে করো। তো বিভব ভি সমান কি হবে? 4টা বস্তু আছে না, তো 4টা বিভব কিন্তু বের হবে। তো 4টা বিভব বের করে কিন্তু কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা সূত্র কি লিখবো? ভি ইকুয়াল টু, সূত্র কি লিখবো? সূত্র কি? ভি ইকুয়াল টু, এই দেখো এইখানে যে লিখবো আমরা কি লিখবো এখানে, যে -GM/r। তাহলে এখানে কী লিখবো? যেহেতু আমি সাপোজ নাম দিই 4টা বিন্দু না, তাহলে এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, এটা মনে করো যে সি বিন্দু, আর এটা মনে করো হচ্ছে আমাদের কি যে টি বিন্দু। তাহলে এই এ বিন্দুতে যে ভরটা ছিল সেই ভর নিব, এই বিন্দুর যে দূরত্ব সেই দূরত্ব নেব। খেয়াল করো দূরত্ব তো আমাদের সেই একটাই, যে এই বিন্দুটা এখানে বস্তু আছে এইখানে, তাহলে ডিস্টেন্স কিন্তু এইটুকু, ঢেউ কাটাটুকু হচ্ছে আমাদের ডিস্টেন্স। আর খেয়াল করো এখানেও কিন্তু সেম ডিস্টেন্স, সব জায়গায় কিন্তু দূরত্বগুলো সেম, যে এই ডি বিন্দুর জন্য দূরত্ব হবে এইটুকু, সি বিন্দুর জন্য দূরত্ব হবে এইটুকু, কারণ বস্তু এখানে বিভব এখানে, তাহলে এইটুকু দূরত্ব হবে আর কি। তো সবগুলো দূরত্ব কিন্তু বেসিক্যালি সেম। তাহলে আমি লিখে নিতে পারি এখানে যে এই ও থেকে এ পর্যন্ত দূরত্ব, তার মানে ও এ দূরত্ব, তারপর হচ্ছে এখানকার ও বি দূরত্ব, তারপরে হচ্ছে ও সি দূরত্ব, ও ডি দূরত্ব, সবগুলোই সমান। তাহলে আমাদের সূত্র ছিল -GM/r। আর এই আর এর জায়গায় কি বসবে? তাহলে আমি জি এর জায়গায় আর না লিখে, আর এ না লিখে আমি শুধু আর লিখতেছি। কেন শুধু আর লিখতেছি আশা করি বুঝে গেছো, কারণ সবগুলো দূরত্ব তো সমান, তুমি শুধু আর লিখতেছি। এবং সেই আর এর মানটা কত হবে? এই আর এর মানটা আমরা বের করে নিতে পারবো আর কি। সব জায়গায় আর সমান সমান, সবগুলো সমান সমানই আর আসলে। হ্যাঁ
তাহলে লিখে বলছো এখন তুমি জাস্ট কাজকে আমি সূত্রটা বসাই দিচ্ছি, বাকি ক্যালকুলেশন আমি ওই পাশ থেকে দেখাবো। তাহলে এখানে তুমি সেমভাবে লিখবা যে সূত্র কি, যে মাইনাস জি এম বাই কি, এখানে হবে আর, বি বস্তু ছিল তাহলে এখানে আরই লিখতেছি আমরা। এখানে সেমভাবে এখানে মাইনাস দিলাম আমরা, দেখো জি এম বাই কত আর, সি বস্তুর জন্য এম সি, প্লাস কি আরেকটা আছে এই যে মাইনাস, এই যে হচ্ছে জি মাইনাস জি এম এর ডি বস্তু ছিল এটা, মাইনাস জি এম বাই আর, শেষ। এই চারটা এখন যোগ করে দিব আমরা, তা কাহিনী খতম, সবই দেওয়া আছে কিন্তু আরটা দেওয়া নাই। আর বের করা খুবই সহজ, এটা আমাদের কি বর্গ, এটা বর্গক্ষেত্র। তো জানো তোমরা এই বর্গের যে কর্ণ, এই বর্গের কর্ণের সূত্র আছে হচ্ছে এভাবে √2 ইন্টু এ, আর একটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে, এই যে লেখা আছে 2 মিটার, √2 ইন্টু যদি এ হয় তাহলে এক বাহুর দৈর্ঘ্য 2, তাহলে আমার তো কর্ণ দরকার নাই, আমার দরকার কি এই পুরো কর্ণ দরকার নাকি অর্ধেক দরকার, অর্ধেক দরকার। তাহলে কর্ণের অর্ধেক মানে ও এ সমান সমান কী হবে, এই যে 2√2 আছে তাকে 2 দিয়ে ভাগ করবো আমরা, তাহলে অর্ধেক বের হয়ে আসবে, 2 কাটা আসবে কত √2, তার মানে এই পুরো ডিস্টেন্সগুলো সমান সমান আসবে কত, আসবে √2। এবার তুমি আর এর জায়গাগুলোতে √2 বসাই দিবা, হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল দেখো গ নাম্বারটা, আমরা ওইটাই লিখছি আর কি। হ্যাঁ, ওরা আলাদা আলাদা বের করছে, বের করে বসাইছে, দেখো ওই জিনিসে আসছে। হ্যাঁ, যে মাইনাস জি এম বাই ও এ, জি এম বাই ও বি, জি এম বাই ও সি, জি এম বাই ডি, ওই প্লাস মাইনাসে মাইনাস করে দিচ্ছে মাঝখানে মাঝখানে, সমস্যা একই কাজ করছি আমরা। তুমি খালি এভাবে করে লাস্ট লাইনে অ্যান্সারটা মিলাবো ওদের সাথে, ওকে। তো শেষ, এটা আমাদের গ নম্বরটা ছিল। আর ঘ নম্বরটা কী বলছিল দেখো, ঘ নম্বরটা বলছিল বেসিক্যালি যে ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে কিনা, ও বিন্দুতে বস্তুটা স্থির থাকবে কিনা। এখানে একটা বস্তু আছে যার মধ্যে কিন্তু ভর ছিল 1 কেজি, এখানেও একটা আবার বস্তু আছে, হ্যাঁ, যার মধ্যে ভর ছিল কত, একটা কেজি বস্তু জানি ভর ছিল 4 কেজি বা 2 কেজি একটা ভর ছিল। এবার এখানে কিন্তু ঠেলাঠেলি হবে, কারণ সবাইকে আকর্ষণ বিকর্ষণ করবে আর কি। এই হচ্ছে ব্যাপার। তাহলে তুমি যেটা করতে পারো দেখো, খুবই সহজ, এটা তোমাদের জন্য আমি রেখে দিব, তার আগে আমি হিন্টস দিয়ে দিই এখান থেকে কী করবা তুমি অঙ্কটার জন্য, কী করা উচিত। দেখো এখান থেকে দেখো, তা দেখো প্রথম কথা আমি লিখে নিই যে কোথায় কত কেজি ভরের বস্তু আছে। এ বি সি ডি, এ বিতে যথাক্রমে 4 কেজি 4 কেজি, এই যে আমাদের এ এখানে আছে কত কেজি 4 কেজি, এই যে বিতেও আছে কত আমাদের 4 কেজি, ঠিক আছে। আর বাকিগুলোতে কত আমাদের আছে 2 কেজি করে, বাকিগুলোতে আমাদের আছে হচ্ছে 2 কেজি, কালো করে দিচ্ছে, একদম কালো করে দিচ্ছি। এখানে আমাদের কত কেজি আছে, 2 কেজি ভরের বস্তু আছে, আর এখানে আমাদের কত 2 কেজি ভরের বস্তু আছে। এবার খেয়াল করো, আর মাঝখানে কি আছে, মাঝখানে কিন্তু আছে হচ্ছে 1 কেজি ভরের বস্তু। হ্যাঁ, এই মাঝখানে কিন্তু কি আছে আমাদের, এই মাঝখানে কিন্তু আমাদের আছে হচ্ছে যে 1 কেজি ভরের বস্তু, এই মাঝখানটা কি আছে 1 কেজি ভরের বস্তু, 1 কেজি। এবারে খেয়াল করো যে এই বস্তুর মধ্যে একটা আকর্ষণ কাজ করবে, এই বস্তু আকর্ষণ কাজ করবে, তাহলে তুমি এই আকর্ষণের নাম দিবা কি, এটা ছিল কি এ পয়েন্ট ছিল, এটা ছিল আমাদের বি, এটা ছিল সি, এটা ছিল ডি। তোমাকে অনেকগুলো আকর্ষণ বল বের করতে হবে। আকর্ষণ বল বের করবা কার কার, এই দেখো এই ডি আর এখানে যে একটা বস্তু আছে কত আমাদের এই 1 কেজি, মানে 2 কেজি আর 1 কেজি, এই 2 কেজি আর এই 1 কেজির মধ্যে আকর্ষণ বল বের করবা। তার মানে এফ ডি, এই যে ডি বিন্দু ছিল, আকর্ষণ বল বের করবা। আমি একটা খালি করে দেখাচ্ছি আকর্ষণ বলটা, বাকিটুকু আমরা বোর্ড থেকে করবো। তাহলে তুমি ঘরের জন্য কী করবা খেয়াল করো, তুমি আকর্ষণ বল বের করতেছো সবার এফ ডি। হ্যাঁ, তো কি লিখবা যে আমরা শুধু জানি জি m1 m2 বাই ডি স্কোয়ার, একটা মান আমি বসাই তোমাকে দেখাই এফ ডি, তার মানে এই যে এখানে, হ্যাঁ এখানে 2 কেজি আর 1 কেজি ভরের বস্তু আছে, তাহলে এখানে জি থাকুক, আমি সাথে মান বসাচ্ছি 2 কেজি আর হচ্ছে কত 1 কেজি, 2 কেজি 1 কেজি, আর ডি এর মান কত, ডি এর মান হচ্ছে এটুকু মান √2 আগেই বের করছিলাম আমরা, √2 স্কোয়ার। তো একটা মান বেরোয়। সেম একইভাবে দেখো 2 কেজি কিন্তু আরেক জায়গায় ছিল, এখানেও 2 কেজি ছিল, এখানে 2 কেজি ছিল আমার, তাই না, এখানেও কিন্তু আমাদের 2 কেজি ছিল। তাহলে এই 2 কেজি আর এই 1 কেজির মধ্যেও সেম বল হবে, ওটা সি বিন্দু, তাহলে কিন্তু আমাদের এফ সি এর সমান, যা কিনা আমাদের এফ সি এর সমান। হ্যাঁ, এফ সি এর সমান, তাহলে এফ সি এবং এফ ডি দুইটা বেসিক্যালি কত সেম আসছে, এফ সি আর এফ ডি দুইটা সমান সমান আসছে। ফাইন, এফ সি এফ ডি সমান সমান আসছে। এবার কী করবো আমরা এফ সি এফ ডির পরে, এই দেখো সেমভাবে বের করবো যে এফ এ এফ বি এই মানটা কত, তা তুমি আবার লিখবে এখানে যে আবার এফ এ আর এফ বি দুইটা বল সমান হবে, কারণ কি এদের মধ্যে দেখো দু জায়গায় 4 কেজি 4 কেজি ভরের বস্তু, শুধু লিখবা জি m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার, তাই না, একই সূত্র। তাহলে মান যদি বসাও তাহলে কী আসবে, জি m1 এর মান কত 4 কেজি, আর m2 এর মান কত 1 কেজি, আর ডি এর মান কত √2। হ্যাঁ, এই যে বের করে ফেলো তুমি কি, এই যে বল বের করে ফেলো। এবার তুমি খেয়াল করে দেখো, ওই যে হিসাবটুকু মুখে করে দেখায়। হ্যাঁ, এখন কত আসছে √2 স্কোয়ার মানে 2 কাটা, তাহলে এখানে হিসাব করে থাকবে শুধু জি, তাহলে এখানে বলের মানটা কত, এফ জি এর মানটা কত, আমি লিখে দিচ্ছি যে এফ সি ইকুয়াল টু এফ ডি। হ্যাঁ, এই মানটা কত আসছে আমাদের, শুধু জি আসছে, শুধু জি, আমি মান বসালাম না, শুধু জি লিখে রাখলাম, ঠিক আছে, আপাতত শুধুমাত্র জি লিখে রাখলাম, যে ফাইনালটা হচ্ছে সবুজ কালার। এখানে সেম কাটাকাটি করো,
এই যে √2 করলে আসবে 2কে 4 দিয়ে কাটলে আসবে 2, তাহলে আসবে কত 2g, এখানে আসবে হচ্ছে 2g। তাহলে এই হচ্ছে আমি দুইটা বল পেয়ে গেলাম, হ্যাঁ দুইটা বল পেয়ে গেলাম, ফাইনাল দুইটা বল পেলাম। এবার দেখো আসল কাহিনী কি করবো আমরা। দেখো এই যে এই বল যদি এগুলো মুছে দিয়ে অন্য কালার নেই একটু, এটা হচ্ছে কোনটা দিলে ভালো বোঝাইতে পারে, আমি ফাইনালি নিচ্ছি হচ্ছে মনে করো এটা দিয়ে দেখাই আসে কিনা। আচ্ছা গ্রিনটাই নিই আমরা, খেয়াল করো দেখো তাহলে এই যে এই বস্তু ওকে এদিকে আকর্ষণ করতেছিল, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই বস্তুর মধ্যে একটা আকর্ষণ ছিল, এই বস্তুর মধ্যে মোটা করে দিলাম। তো এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করতেছিল, সেইটা হচ্ছে কত দেখো এফ এ এর মানটা কত, এফ এর মানটা 2g, তাহলে এইদিকে কাজ করতেছিল কত 2g, আর এইদিকে এফ সি এর মানটা দেখো কত, এফ সি এর মানটা হচ্ছে জি, এই যে জি। তাহলে এইদিকে একটা আকর্ষণ বল কাজ করতেছে, হ্যাঁ আবার এইদিকে একটা আকর্ষণ বল কাজ করতেছে, এইদিকে 2g এইদিকে জি, তাহলে এইদিকে 2g আর বিপরীত দিকে জি, তাহলে আলটিমেটলি বিয়োগ হয়ে বাকি থাকবে কত, যে এইদিকে 2g বল কাজ করতেছে, এইদিকে জি বল কাজ করছে, মানে তুমি টানতেছো এদিকে 20 বলে, তোমার বন্ধু টানতেছো এদিকে মনে করো 10 বলে, তাই 20 থেকে 10 বাদ দিলে কি বাকিটুকু পাওয়া যাবে। তাহলে এখানে বাকিটুকু থাকতেছে কত, শুধুমাত্র জি, শুধুমাত্র জি। কারণ কি দেখো এইদিকে ছিল 2g আর এইদিকে ছিল জি, তো 2g থেকে জি বাদ দিলে জি থাকে, কারণ আমরা জানি কি বিয়োগ করতে হয় বিপরীত দিকে হলো। আবার সেম কাহিনী খেয়াল করো, এবার খেয়াল করো হচ্ছে এই সবুজটা দিয়ে খেয়াল করো, যে এইদিকে কাজ করতেছিল কত দেখো, এই যে 4g এখানে কিন্তু কাজ করছিল কত 2g, আর এখানে চিকন করে দিই এখানে কত কাজ করতেছিল জি, তাহলে এইদিকে 4g 2g কাজ করতেছিল আর এইদিকে জি কাজ করতেছিল, তো বিয়োগ হওয়ার পরে থাকবে কত, এইদিকে জি আর এইদিকে 2g, তো বিয়োগ হওয়ার পরে থাকবে কত শুধু জি। তার মানে আলটিমেটলি জিনিসটা খেয়াল করলা যে এরকম, যে এই যে এই ব্যাপারটা খেয়াল করো, আমি যদি এখানে দেখাই, এখানে আমি নতুন করে দেখাই লাল দিয়ে দেখাই, এই দেখো এই যে এইদিকে কাজ করতেছে একটা জি বল, এইদিকে কাজ করতেছে একটা কি বল জি বল, দুই দিকে দুইটা জি বল কাজ করতেছে। এই দুইটা জি বল থেকে তুমি কিভাবে লব্ধি বের করবা সেইটা একটু তুমি খেয়াল করো। দেখো তোকে এই জিনিসটা দেখায়, দেখো এই দেখো দেখছো, তাহলে এইদিকে একটা আমাদের জি বল কাজ করতেছে, এইদিকে একটা জি বল কাজ করতেছে, এদের লব্ধি কি হবে উপরের দিকে কিছু একটা হবে। তো যখন এরকম থাকে তখন লব্ধির সূত্র কি বসাই আমরা, তখন শুধু লিখি আমরা যে এফ ইকুয়াল টু বা এফ ইকুয়াল টু কি লিখছিলাম আমাদের এরকম, যে f1² যোগ f2², এই সূত্র লিখতাম আমরা। তবে এই সূত্রের মধ্যে খেয়াল করো একটা ব্যাপার খেয়াল করতে হবে, যে এই মধ্যবর্তী যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ যেহেতু এই মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা লব্ধির সূত্রের মধ্যে শুধুমাত্র লিখবো হচ্ছে এতটুকু, শুধুমাত্র লব্ধি কি লিখবো আমরা, আমি এখানে লিখে দিচ্ছি যে লব্ধি লিখবো শুধুমাত্র এই যে এইটুকু রুট ওভার, যে এখানকার আমাদের যে এই এফ এ যেটা ছিল সেটা, মানে এফ এ বলতে এফ নতুন একটা এফ বেরোয়েছে, F1 দিলাম, তাহলে f1² যোগ হচ্ছে কত f2², সাথে 2f1 f2 cos আলফা লিখবো না, কারণ এখানকার মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, কারণ এটা এই বর্গক্ষেত্র, বর্গের এই কোণগুলো কত হয় 90 ডিগ্রি হয়। তাহলে এখন তুমি জাস্ট এই মানটা বসাও, এই মানটা বসলে কত আসবে, একটা ছিল জি, তাহলে g² যোগ g², তাহলে g² করলে কত আসবে, আসবে হচ্ছে এখানে আমাদের 2g², তাহলে √2g, তাহলে আলটিমেট লব্ধির মানটা হচ্ছে √2g, হ্যাঁ তাহলে √2g তার মানে কি, তার মানে কি এখানে কি লব্ধি বলটা শূন্য হয়েছে, না লব্ধি বলটা শূন্য হয় নাই, যেহেতু শূন্য হয় নাই লব্ধি বলের মান কিছু একটা পাওয়া গেছে, এই মানটা তো শূন্য আসে নাই, তার মানে বস্তুটা স্থির থাকবে না। এটা কিন্তু ভালো একটা প্রশ্ন ছিল, নির্ঘাত কুমিল্লা দিছে, এটা কে দিছে আমরা চেক করে আসো, এটা হ্যাঁ কুমিল্লা বোর্ড 17-তে আসছে। তো যাই হোক এটা কিন্তু আমাদের নর্মাল যেই হচ্ছে তড়িৎ স্থির তড়িৎ চ্যাপ্টারের কনসেপ্ট সেইটার সাথে কিন্তু মিল আছে। তো এই ছিল অঙ্কটা। তো আমরা ফার্স্টে কী করছি, আলাদা আলাদা বলটা বের করছি, যে ও কত বল দিচ্ছে, ও কত বল দিচ্ছে, ও কত বল দিচ্ছে, ও কত বল দিচ্ছে। তারপরে খেয়াল করলাম ও দিচ্ছে 2g, ও দিচ্ছে জি, তাহলে বিয়োগ হয়ে জি থাকলো। ও দিচ্ছে 2g, ও দিচ্ছে জি, তাহলে বিয়োগ হলে জি থাকলো। তো একটা জি এই দিকে, একটা জি এই দিকে, তাহলে লব্ধি হবে কোন দিকে, লব্ধি হবে মাঝখান বরাবর, এই লব্ধিটা বের করে ফেললাম। এত বেশি কঠিন ছিল না। এই হচ্ছে আমাদের এখানকার বিভব প্রাবল্যের টোটাল অঙ্কগুলো এতভাবে আসতে পারে। এই সবগুলো আশা করি বুঝতে পারছো যে বিভব প্রাবল্যের ম্যাথগুলো কীভাবে আসতে পারে। এবার তুমি একটু দেখো আরও কোনো প্রশ্ন খুঁজে পাও কিনা বিভব প্রাবল্য থেকে, মহাকর্ষীয় বিভব প্রাবল্য থেকে, এইটুকু খুব ভালো মতো দেখেছো তুমি। এইখান থেকে প্রশ্ন আসলে তুমি সুন্দর মতো দিতে পারো। সূত্র কয়েকটা ছিল, জাস্ট 3-4টা সূত্রগুলো মনে রাখবো, আর এইগুলো একটু প্র্যাকটিস করো, নিজে আরও কিছু অঙ্ক করো। আমরা এরপরে দেখবো হচ্ছে আমাদের পরবর্তী যে টাইপটা, যে তৃতীয় টাইপ সেটা। তো চলো আমরা একইভাবে এই তৃতীয় টাইপটাও শুরু করি। দেখো এই টাইপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি আগেই বলছিলাম এই পার্ট থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো টাইপটা কি, যে কৃত্রিম উপগ্রহের এবং মুক্তিবেগ। তো এখান থেকে কী প্রশ্ন আসে জিজ্ঞেস করে, কৃত্রিম উপগ্রহের বেগ কত, পর্যায়কাল কত, কেন্দ্রমুখী ত্বরণ কত,
তারপর হচ্ছে শক্তি কত, উচ্চতা নির্ণয় করতে বলে এই কৃত্রিম উপগ্রহের, মুক্তিবেগ কত বের করতে বলে গ নাম্বার, এই ধরনের প্রশ্ন আসে। ঘতে আসে স্পেশালি ভূস্থির উপগ্রহ পরিণত হবে কিনা, কি করলে ভূস্থির উপগ্রহ পরিণত হবে, বা পর্যায়কালে কীরূপ পরিবর্তন হবে যদি আমি উচ্চতা চেঞ্জ করি, এরকম নানান ধরনের প্রশ্ন। বা এই একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম, সেটা আবার এই গ্রহে ফিরে আসবে কি আসবে না, এরকম নানান প্রশ্ন জিজ্ঞেস করে। তো সেগুলো আমরা এখানে কভার করার চেষ্টা করব। তো বেসিক টাইপের মধ্যে পড়তে হবে কী কী, দুইটা জিনিস, যে কৃত্রিম উপগ্রহ নিয়ে বেশ কিছু কথা, যে কৃত্রিম উপগ্রহের বেগ কত, পর্যায়কাল কত, কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণ কত, শক্তি কত, এই কথাগুলো আমরা পড়ব। এবং পাশাপাশি পড়তে হবে যে মুক্তিবেগ, যে মুক্তিবেগ কী, মুক্তিবেগ আসলে কীভাবে অর্জিত হয়, বা পৃথিবীর মুক্তিবেগ কত বের করবো কীভাবে, সেই কথাগুলো। তো আমরা টাইপ 3 বেসিকের মধ্যে চলে যাচ্ছি শুরুতে। দেখো বেসিকের মধ্যে শুরুতে কিছু কথা বলি, যে স্যাটেলাইট তো তোমরা সবাই এরকম দেখছো, তাই না? এরকম দুইটা পাংখা থাকে স্যাটেলাইটের, তাহলে উঠতে থাকে নাকি? তো তোমরা খেয়াল করবা যে স্যাটেলাইটগুলো কী করে, যে রকেটের সাহায্যে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে, ধরলাম এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর চারপাশ দিয়ে তারা এখন স্যাটেলাইটগুলো ঘুরতে থাকে। তো এই যে ঘুরতেছে, কীভাবে ঘুরতেছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে ঘুরতেছে কিন্তু শোনার মতো। তো ভালো কথা, আমরা এখান থেকে বের করতে চাই কি, আমরা আরও জানি এই স্যাটেলাইট কিন্তু নানান কাজে আমরা ব্যবহার করছি। তুমি এই জামানায় যেদিকে তাকাবা স্যাটেলাইটের ব্যবহার, যোগাযোগ থেকে শুরু করে ইন্টারনেট বলো, লাইভ খেলা দেখা বলো, যা কিছু বলবা সব কিছুর মধ্যে দেখবা আগে পিছিয়ে স্যাটেলাইটের কাহিনী আসেই। হ্যাঁ, জিপিএস কাহিনী সব কিছু কিন্তু স্যাটেলাইট। এবার দেখো ব্যাপার যেটা হয়, যে আমরা এই হচ্ছে আমাদের পৃথিবী, এই পৃথিবী থেকে নির্দিষ্ট উচ্চতায় আমরা যাই, পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, যাওয়ার পরে তো আমি পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গেছি আমি এখানে। তো এই উচ্চতায় গিয়ে আমরা স্যাটেলাইটটাকে ছেড়ে দিই, বা আমরা এটাকে নির্দিষ্ট একটা বেগ দিয়ে দিই, তখন ওই বেগ নিয়ে কি সে ঘুরতে থাকে। এই যে সে ঘুরতেছে, বা এই হচ্ছে সে ঘুরতেছে। হ্যাঁ, তো এই ঘোরার সময় তার নির্দিষ্ট একটা বেগ থাকে, কত উচ্চতায় স্থাপন করলে কত বেগ দিতে হবে, সেটা এক একটার জন্য এক এক রকম। তো সেটা আমরা বের করে শিখবো। তো মেন কয়েকটা জিনিস, যে বেগ, পর্যায়কাল, কেন্দ্রমুখী ত্বরণ, এই কয়েকটা জিনিস। তো আসলে আমরা সুন্দর করে সেই জিনিসগুলো একটু লিখে ফেলি, কারণ এটা আমাদের বিশেষ করে দরকার হবে, এইগুলো আমাদের পুরো জিনিস আমাদের লাগবে। দেখো ব্যাপারটা কী ঘটছে, তাহলে এই হচ্ছে আমাদের পৃথিবী। তো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, বা এইটুকু পৃথিবীর ব্যাসার্ধ। হ্যাঁ, এবার সাথে কি আমরা কী করছি, পৃথিবীর এই ভূপৃষ্ঠ থেকে আমরা কী করছি, একটা এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে দেখো খেয়াল করো, যে আমরা এই ভূপৃষ্ঠ থেকে এই এইচ উচ্চতা কিন্তু এইটুকু, হ্যাঁ, যে ভূপৃষ্ঠ থেকে এইটুকু হচ্ছে এইচ উচ্চতা, যে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় আমি এই একটা স্যাটেলাইটকে রাখছি, নিয়ে একটা নির্দিষ্ট বেগ আমি দিয়ে দিব, নির্দিষ্ট বেগ। স্যাটেলাইটের ভর আছে মনে করো ছোট এম, আর এই যে আমাদের পৃথিবী ছিল, গ্রহ ছিল, এটা কিন্তু পৃথিবী, তো পৃথিবীর ভরটা হচ্ছে মনে করো ক্যাপিটাল এম। ঠিক আছে, তো এবার সে ঘুরতেছে। তো এখন আমি জানতে চাই তার বেগ কত, পর্যায়কাল কত, ইত্যাদি। তো আসলে সেই কথাগুলো আমরা একটু লিখি এখানে, যে কৃত্রিম উপগ্রহের কি, প্রথমত লিখবো হচ্ছে বেগ, বা বেগ না বলে বলতে পারি আমরা রৈখিক বেগ, বা রৈখিক বেগ না বলে বলতে পারি আমরা কি আনুভূমিক বেগ। তো এই কথাগুলো আমাদের দরকার হয়। তো রৈখিক বেগটা কত হবে, তো রৈখিক বেগটা হবে হচ্ছে আমাদের এখানে এরকম, যে ভি লিখবো হচ্ছে আমরা ভি ইকুয়াল টু, একটা সূত্র হচ্ছে এরকম, যে রুট ওভার জিএম রুট ওভার জিএম, বড় হাতের এম, কিন্তু বড় হাতের এম মানে গ্রহের ভর বসাবা, জিএম বাই আর প্লাস এইচ। হ্যাঁ, রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, এটা আমাদের কি সূত্র, একটা ভি এর সূত্র, যে কৃত্রিম যা লিখবো সব এখানে কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, ভি ইকুয়াল টু কত, রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, যেখানে এম মানে কি ওই গ্রহের ভর, লিখে রাখো বড় হাতের এম মানে কি গ্রহের ভর, পৃথিবী বলে পৃথিবীর ভর, আর মানে কি, আর মানে ব্যাসার্ধ, আর এইচ মানে কি ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় আছে, এটা হচ্ছে আর, কথা ক্লিয়ার। সরি, এইচ, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় সেটা হচ্ছে এইচ, আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ওই গ্রহের ব্যাসার্ধ। কিন্তু হ্যাঁ, ওই বস্তুটার ভর কত, ওই বস্তুর ব্যাসার্ধ কত, ডাজন্ট ম্যাটার, এটা আমাদের কাজে লাগবে। একটা জিনিস গেল। এবার আমরা আবার লিখতে পারি জিএম ইকুয়াল টু, একটা সূত্র লেখা যায় এরকম, আমি আরেকটা লিখে দিচ্ছি, এখানে জিএম লিখছি না, এই সূত্রের পরিবর্তে আর একটা সূত্র লেখা যায় মাঝে মাঝে, তো আমি এভাবে লিখতে পারি যে জিএম এর পরিবর্তে লেখা যায় হচ্ছে জি আর স্কোয়ার। হ্যাঁ, এটা একটা সূত্র, জিএম ইকুয়াল টু হচ্ছে জি আর স্কোয়ার। হ্যাঁ, তো জিএম এর পর যদি জি আর স্কোয়ার লিখি, তখন সূত্রটা এরকম দাঁড়াবে, জি আর স্কোয়ার, আর উপরে কী আছে আর প্লাস এইচ। এইভাবে না লিখে তুমি চাইলে কী করতে পারতা, এই আরটাকে বাইরে এনে লিখতে পারতা। এই লাইনটাকে লেখা যায় কীভাবে, এভাবে লেখা যায়। হ্যাঁ, আমি লাইনটাকে বাইরে লিখে দিচ্ছি, সাইড লিখে দিচ্ছি, আমি লাইনটাকে সাইড লিখে দিচ্ছি। এই লাইনটাকে কী লেখা যেত, যে 8টা স্কোয়ার আছে না, রুটের বাইরে আসলে মনে করো, দেখো কী হলো, যে এই স্কোয়ারটা রুটের বাইরে আসলে শুধু আর হবে, তাহলে আর ইন্টু, তখন লেখা যাবে এরকম, যে আর ইন্টু, আমি দাগ দিচ্ছি একটা, আর ইন্টু রুট ওভার জি, আর নিচে কী আছে রুট ওভার জি না, শুধু আর ইন্টু, এই দেখো একবারে রুট দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, খেয়াল করো,
যে আর ইন্টু এই যে রুট ওভার দিলাম আমি একবারে আর ইন্টু আর কিন্তু বাইরে আছে আর কি, হ্যাঁ আর কিন্তু বাইরে আছে, আর কিন্তু বাইরে আছে। ওকে, তাহলে আর ইন্টু দিয়ে দিচ্ছি আমি, আর ইন্টুর সাথে কী আছে দেখো, ভিতরে আছে জি আর নিচে আছে কত আর প্লাস এইচ। তো এইভাবে মাঝে মাঝে কোনো কোনো জায়গায় লেখা থাকে একই কথা, এইটা যেই কথা এটা একই কথা, কিন্তু লিখে দিলাম যেন তুমি দেখে দিল তুমি হঠাৎ করে কিরে কী হলো এটা চিনতে পারো যেন তুমি, এই জন্য লিখে দিলাম আর কি। তার মানে ওটা আমি বক্সে রাখতেছি না, কারণ ওইটা নিচেটা কিন্তু একই কথা, তো আমি এইটাকে রাখলাম আর কি। হ্যাঁ ওকে ফাইন। তো সূত্র কি, যে কৃত্রিম উপভোগের রৈখিক বেগ সবচেয়ে বেশি আসবে গ নম্বরে, রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, অথবা রুট ওভার ছোটো হাতের জি আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ, যেখানে এই জি মানে কি, এই জি মানে হচ্ছে আমাদের অভিকর্ষ স্তর, ভূমিতে ভূপৃষ্ঠীয় অভিকর্ষ স্তর, সেটা অবশ্যই দিব শেষ। আচ্ছা গেল এটা আমাদের একটা জিনিস রৈখিক বেগ। রৈখিক বেগের পর আমাদের পরীক্ষা আরও আসতে পারছে কেন্দ্রমুখী ত্বরণ, একটা জিনিস গেল, একটা জিনিস গেল। এবার আমরা পরটা দেখতেছি কি, যে কেন্দ্রমুখী ত্বরণ যদি জিজ্ঞেস করে কখনো যে এই আমাদের এই উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণটা কত, হ্যাঁ তো কেন্দ্রমুখী ত্বরণটা লিখবো আমরা এভাবে, যে কেন্দ্রমুখী ত্বরণ এসি, কেন্দ্রমুখী ত্বরণকে আমরা এসি দিয়ে লিখি। সূত্র কী হবে, এসি ইকুয়াল টু এরকম লিখবো আমরা, আগে লিখতাম কি শুধু লিখতাম ভি স্কোয়ার বাই আর, এখন কিন্তু ভি স্কোয়ার বাই আর লিখবো না, লিখবো আর প্লাস এইচ। কারণ কি, এবার কিন্তু সে কেন্দ্র থেকে আর প্লাস এইচ উচ্চতায় আছে, যেটা লিখবো আর প্লাস এইচ। তাহলে কী লিখবো সূত্রটা, যে এসি সমান সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ, শেষ। কেন্দ্রমুখী ত্বরণ ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ, যেখানে ভি মানে কি, এই ভি মানে যে সেই ভি, রৈখিক বেগ, রৈখিক বেগ সেম সেম, ঠিক আছে। আলাদা হলে তো লিখে দিব পরিচয়, আলাদা যদি ভি হয় আবার, তো ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ, শেষ। কেন্দ্রমুখী ত্বরণ, রৈখিক বেগ কেন্দ্রমুখী ত্বরণ পেয়ে গেলাম। এবার আমাদের লাগবে স্পেশালি কি, লাগবে হচ্ছে এরপরে স্পেশালি যে পর্যায়কাল, এই পর্যায়কাল স্পেশাল লাগবে, কারণ এটা পরীক্ষা অনেক বেশি আসে, যে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। পর্যায়কাল মানে তো বুঝোই, পর্যায়কাল মানে হচ্ছে দেখো এই যে উপগ্রহটা আছে সে এই যে এমনি ঘুরে আবারও এখানে আসলো, আসতে যত সময় লাগবে সেটাকে পর্যায়কাল বলি। তো সেই পর্যায়কালকে লিখে আমরা টি দিয়ে, টি এর সূত্র কী হবে, টি এর সূত্র হবে হচ্ছে একটা হচ্ছে এরকম, যে টি এস ইকুয়াল টু ভিটি, টি সমান সমান কী আসবে এস বাই ভি। আর এস মানে কি দেখো তো, সে কতটুকু পথ অতিক্রম করলো, পরিধির সমান, আর সেই পরিধিটা হয় হচ্ছে এরকম, যে টু পাই আর, তবে আর না তো আর প্লাস এইচ, হ্যাঁ আর প্লাস এইচ, তাহলে সূত্র হবে কি টু পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। তার মানে যে এই ভি মানে কি সেই ভি, এই যে রৈখিক বেগ, কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ। তবে যদি তুমি খেয়াল করো যে তোমার এই ঘটনাটা দেওয়া আছে প্রশ্নে, যে কৃত্রিম উপগ্রহের বেগ দেওয়া আছে, তাহলে তুমি সেই ক্ষেত্রে আর প্লাস এইচ কত উচ্চতায় আছে সেটা বেগটা বসাই দিলে, তবে মনে রাখবো অবশ্যই এটা কিন্তু যে কোনো বেগ না, যেই উচ্চতায়, ভালো করে শোনো কথাটা, এখানে কিন্তু যে কোনো রৈখিক বেগ বসাইলেই হবে না। উদ্দীপকে গ নম্বর পাইছো 300 কিলোমিটার উচ্চতায় বেগ, এবার তোমাকে বলছে 400 কিলোমিটার উচ্চতায় নিলে পর্যায়কাল কত, তুমি মনে করো গ নম্বর পাইছো 300 বেগ দিলা বসায়, কিন্তু হবে না। তুমি এখানে যত উচ্চতায় পর্যায়কাল বের করতে চাবা অত উচ্চতার বেগ লাগবে, যদি থাকে বসাও, না থাকলে বের করে নাও, সূত্র জানা আছে। তাহলে টু পাই আর প্লাস এস বাই ভি, এই কথাটুকু মাথায় রেখো, আমি একবার সতর্ক করে দিলাম যে যেই উচ্চতায় পর্যায়কাল লাগবে সেই উচ্চতারই বেগটা বের করে বসাবা, বা দেওয়া থাকলে নিবা। এটা একটা সূত্র আমাদের টির আরও সূত্র আছে, এটাকে আমরা আরও এভাবে লিখতে পারি আমরা, টি ইকুয়াল টু, হ্যাঁ আমরা এটাকে যদি এই ভি এর মানটান বসাই দিই রুট ওভার জি এম বাই আর প্লাস এস একবার বসাই টসে দিই, তাহলে যে সূত্রটা আসে সূত্র আসছে এরকম, হ্যাঁ টু পাই একবার রুট ওভার দিয়ে দিচ্ছি আমরা, একবার রুট ওভার দিয়ে দিচ্ছি, কারণ আমি ভি এর মানটা যখন আমি বসাবো তখন কী আসবে আমাদের, দেখো ভি এর মানটা কি রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, তাহলে জিনিসটা লিখতে এরকম দাঁড়াবে আর কি, যে টু পাই রুট ওভার এরকম আর প্লাস এইচ, হ্যাঁ আর প্লাস এইচ হোল কিউব, আর প্লাস এইচ সুন্দর করে লিখতেছি হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে কত আসবে জি ইন্টু এম। তার মানে এইটা আমাদের একটা ফর্মুলা, এইটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, হ্যাঁ দেখো টি সমান সমান টু পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই জি এম। তার মানে এখানকার কাহিনীটা কী ঘটলো, যে এইখানে আমার কষ্ট করে বেগ বের করে নেওয়া লাগতেছিল, এবার এই সূত্র যখন তুমি লিখবা সরাসরি মান বসাই দিবা, তোমাকে বলছে 600 কিলোমিটার উচ্চতায় পর্যায়কাল কত, এখানে 600 কিলোমিটারটা মিটার নিয়ে বসাই দিবা, আর এর মানটা মিটারে বসাই দিবা, হোল কিউব করবা, জি এম বসাবা, এম মানে তো ওই গ্রহের ভর, তার মানে বসাই দিলে চলে আসবে পর্যায়কাল। তার বারবার বলছি বড় এম মানে কি গ্রহের ভর, পৃথিবীর ভর যেটা দেওয়া থাকবে, যেই গ্রহ সেটা, এটা কিন্তু স্যাটেলাইটের ভর না। স্যাটেলাইটের ভর তখনই আসবে যখন তুমি দেখবে যেরকম ছোটো হাতের এম লেখা, তখনই কিন্তু স্যাটেলাইটের ভর নিয়ে কাজ হবে। তো সব জায়গায় বড় হাতের এম লিখতেছি আমরা, ওকে। তো পর্যায়কাল গেল, রৈখিক বেগ গেল, সুন্দর দুইটা জিনিস চলে গেল আমাদের, তিনটা জিনিস। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মনে রাখবে, ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই জি এম। তো এরপরে আমাদের কী আছে, পর্যায়কালের পরে আমাদের এখানে আরও আছে হচ্ছে উচ্চতা আছে, উচ্চতা, হ্যাঁ মাঝে মাঝে বের করতে বলবে যে কত উচ্চতায় নিলে, কত উচ্চতায় স্থাপন করলে যে হচ্ছে 24 ঘন্টা হবে বা ভূস্থির হবে, হ্যাঁ তো মনে রাখবা ভূস্থির উপগ্রহ যদি কখনো বলে লিখে দিচ্ছি
যদি কখনো জিজ্ঞেস করে যে কোনো একটা উপগ্রহ ভূস্থির কিনা, হ্যাঁ, ভূস্থির এই কথাটা মানে কি, যে আমাদের ওই উপগ্রহটার পর্যায়কাল হবে 24 ঘন্টা। যদি 24 ঘন্টা হয় তাহলে ভূস্থির হবে। মানে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন করে যে আমি এই স্যাটেলাইটটাকে এই ঢাকায় আমি অবস্থান করতেছি, তো আমি সবসময় সারাদিন ঢাকাতেই দেখতে পাবো কিনা। তো কখন তুমি তোমার মাথার উপর সবসময় একদম দেখবা যে স্থির হয়ে দাঁড়ায় আছে, কখন দেখবা? যখন তুমি দেখবা যে তোমার পৃথিবীতে ঘুরতেছে, তো পৃথিবীর বেগ মনে করো যত, আর ওই স্যাটেলাইটের বেগও মনে করো সেম, তাহলে সেমভাবে যখন একেবারে যদি ঘুরে তাহলে মনে হবে কি স্থির মনে হবে। তার মানে যদি পৃথিবীর পর্যায়কাল তো আমরা জানি নিজ অক্ষের চারদিকে ঘুরে 24 ঘন্টা লাগে, আর ওই স্যাটেলাইটটাও মনে করো ঘুরতে 24 ঘন্টায় লাগে, তার মানে কি একসাথে ঘুরতেছে দুজন, তার কাছে মনে হবে কি যে স্থির আছে মাথার উপরে, তো তখন ভূস্থির বলবো। যদি কখনো জিজ্ঞেস করে ভূস্থির কিনা, তাহলে বুঝবা কি টি এর মান পর্যায়কাল 24 ঘন্টা কিনা, পর্যায়কাল 24 ঘন্টা হলে বলে ভূস্থির উপগ্রহ। এবং সেটার কক্ষপথকে আমরা কী বলি, যে জিও স্টেশনারি অরবিট, হ্যাঁ, এবং হচ্ছে ওই আমরা বলেছি পার্কিং কক্ষপথও বলি। ভূস্থির উপগ্রহের কক্ষপথের নাম কি, ওই যে কক্ষপথে ঘুরতেছে ওই কক্ষপথের নাম পার্কিং কক্ষপথ। ঠিক আছে, ভালো কথা। ভূস্থির উপগ্রহ আমরা এখানে কয়েকটা কথা জানলাম। এবার আমরা দেখে আসো, আমি জিজ্ঞেস করে যে কী করলে ভূস্থির হবে, তাহলে তুমি তখন কী করবা, এখানে টি এর মানটা 24 ঘন্টা মানে সেকেন্ডে নিয়ে বসাবা, বসায় এইচ এর মানটা বের করবা, দেখবো যে কত উচ্চতায় ওই স্যাটেলাইটটাকে ঘুরাইলে ভূস্থির হয়। তো সেটার জন্য তুমি যেটা করতে পারো, সরাসরি সূত্র আকারে মনে রাখবে। এখানে তুমি 24 ঘন্টা বসায় টসায় এইচ বের করতে গেলে কষ্ট হবে, একবারে লিখেই দিচ্ছি, সেটা আমাদের এখানে সূত্র আকারে মনে রাখবো। উচ্চতার সূত্র কী হবে, উচ্চতা এইচ ইকুয়াল টু, খেয়াল করো যে কী হবে এখানে, যে যদি আমি কী করি এখানে একবারে রুট ফুট সব সরাই দিই, তাহলে আসবে হচ্ছে এরকম, যে উভয় পক্ষে রুট স্কোয়ার করে দিলাম, তাহলে আসবে হচ্ছে GM টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, হোল টু দি পাওয়ার আসবে হচ্ছে, এই যে হোল টু দি পাওয়ার কী আছে আমাদের হচ্ছে না, যে দেখো কিউবিক রুট আছে, হ্যাঁ, এই রুট আছে, রুট তো সরাসরি কিউব আছে, কিউবটাকে বাসে পাল্টে হবে কি 1/3, হোল টু দি পাওয়ার 1/3, আর মাইনাস কী হবে, মাইনাস হচ্ছে আর, এটা মানে এইচ। তো এইটাকে তোমাকে মনে রাখতে হবে সূত্র আকারে, যে এইচের সূত্র। যখন তোমাকে জিজ্ঞেস করে এইচের সূত্র কত, তখন তুমি এইটা বসাবা, এইচের সূত্র হচ্ছে এটা, কারণ এই সরাসরি দরকার হবে। GMT স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার, পুরোটার মাথার মধ্যে কত 1/3 মাইনাস আর, সরাসরি এইচ যখন দরকার হবে তখন তুমি কষ্ট করে আর করতে যাবো না, সরাসরি মুখস্থ রাখবে। এটা গেল মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা, রৈখিক বেগ, কেন্দ্রমুখী ত্বরণ, পর্যায়কাল, উচ্চতা। এরপরে আমাদের আরও বেশ কয়েকটা আছে, সেটাও মনে রাখতে হবে। যেমন আরও বেশ কয়েকটা কী কী আছে, যেমন একটা আছে কৃতকাজ, যে যখন তুমি এই দেখো এই উপগ্রহটাকে এই ভূপৃষ্ঠ থেকে শুরু করে কোথায় নিছো, এই একটা উচ্চতায় নিয়ে গেছো না, এখানে নিয়ে আসছো, এই যে নীলা অবশ্যই কাজ করতে হয়েছে না, একটা কত কাজ করতে হয়েছে, সেগুলো লিখতেছি আমি আলাদা একটা বক্সে, সেগুলো লিখবো। যে আরও যে কয়েকটা আছে আমি এখানে আলাদা একটা বক্স করে দিচ্ছি এদের নিয়ে, হ্যাঁ, এটা আমি আলাদা একটা বক্স করে দিচ্ছি। ওকে, খেয়াল করো, তাহলে আমি লিখবো কি, এখানে লিখবো হচ্ছে দেখো যে কৃতকাজ, যে কৃত্রিম উপগ্রহকে এইচ উচ্চতায় নিতে কৃতকাজ, তাহলে উপগ্রহকে এইচ উচ্চতায় নিতে কৃতকাজ, উপগ্রহকে এইচ উচ্চতায় নিতে। দেখো আমরা এইচ উচ্চতায় নিলে কাজ নর্মালি কি লিখি MgH, কিন্তু এখানে কিন্তু সেটা লেখা যাবে না, কারণ এখানে কিন্তু পরিবর্তনশীল বল দ্বারা কাজ, অনেক বেশি উচ্চতায় কিন্তু উপগ্রহকে নেওয়া হয়, তখন কিন্তু পরিবর্তনশীল বল দ্বারা কাজ, তখন কিন্তু MgH লিখলে হবে না। তো উপগ্রহকে এইচ উচ্চতায় নিতে কৃতকাজ, হ্যাঁ, এটা আমাদের পরীক্ষায় গ নাম্বারে আসে, তখন আমরা কাজ হবে হচ্ছে W ইকুয়াল টু GMM 1/r, হবে হচ্ছে 1/r মাইনাস 1/r প্লাস H। তো এইটা তোমাকে একটু মনে রাখতে হবে যে ভাই এই সূত্র কই থেকে আসলো, এটা কোন চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সূত্র, মহাকর্ষ বল দ্বারা কাজ। দেখো আমি একটা বস্তুকে যখন হালকা উচ্চতায় নিই তখন W সমান mg লিখলেই হয়, কিন্তু অনেক উচ্চতায় নিচ্ছি, এখানে কিন্তু প্রতি মুহূর্তে বলটা চেঞ্জ হয়েছে, পরিবর্তনশীল বল দ্বারা কাজ, মহাকর্ষ বল দ্বারা কাজ। তো এইটার সূত্র হচ্ছে এটা, GMM 1/r মাইনাস 1/r প্লাস H। এখানে G মানে মহাকর্ষীয় ধ্রুবক, বড় হাতের M মানে কি পৃথিবীর ভরটা নিবা, তুমি পৃথিবীর ভরটা নিবা, এখানে ছোট হাতের M একটা পাওয়া গেছে, তার মানে এটা কার ভর, এটা হচ্ছে কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের কার ভর, ও হচ্ছে আমাদের যে কৃত্রিম উপগ্রহ সেটার ভর, কিন্তু হ্যাঁ, যে কৃত্রিম উপগ্রহ যেটা আছে তো সেটার ভর আর কি। তো সেটা মনে রাখলা যে GMM 1/r মাইনাস 1/r প্লাস H, আর এর মান ব্যাসার্ধ, আর R প্লাস H বা H মানে জানোই ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় আছে। তো তোমাকে যদি বলে একটা উপগ্রহকে ভূমি হতে 600 কিলোমিটার উচ্চতায় নেওয়া হলো, কৃতকাজ কত, তখন তুমি লিখবে W সমান GMM 1/r মাইনাস 1/r প্লাস H। এই হচ্ছে ঘটনাটুকু। এবং এইটাই কিন্তু বিভব শক্তি, একটা বস্তুকে যখন তুমি এই ভূমি হতে এত উচ্চতায় নিছো যে কাজ করলাই, শক্তি তার মধ্যে জমা হবে, তো এটাই কিন্তু বিভব শক্তি বলতে পারি, যে উপগ্রহকে এই উচ্চতায় নিলে বিভব শক্তি কত, যদি জিজ্ঞেস করতো যে বিভব শক্তি কত,
হ্যাঁ, বিভব শক্তি যদি বলতো তারপরে কিন্তু এই সেম সূত্রে লিখতা যে ইপি, ইপি সমান কি লিখতে, এই সেমটাই লিখতা যে ইপি সমান কত, জি এম এম, তাহলে কি লিখতা 1/r মাইনাস 1/r প্লাস এইচ, শেষ। বিভব শক্তি বললেও সেম সূত্র আর কি, এটা 1 আর কি, হ্যাঁ, এটা হচ্ছে 1। ঠিক আছে, ভালো কথা, এটা হচ্ছে আমাদের কত 1। ওকে, গেল। এবার তুমি জিজ্ঞেস করতো গতিশক্তি কত, গতিশক্তি, গতিশক্তি তো সহজ, গতিশক্তি তো সূত্র জানোই যে গতিশক্তি, গতিশক্তি হবে কি যে ইকে ইকুয়াল টু লিখবা কি হাফ এম ভি স্কোয়ার, হাফ ছোট এম কিন্তু লিখছি, তার মানে কৃত্রিম উপগ্রহের গতিশক্তি চাচ্ছ, তাহলে কৃত্রিম উপগ্রহের ভর নিবা হাফ ছোট এম ইন্টু ভি স্কোয়ার। এই ভি কোথায়, ভি মানে কি যে ওই কৃত্রিম উপগ্রহের বেগ, এই যে বের করে রাখছিলাম বেগ, আমরা যেই উচ্চতায় চাচ্ছ সেই উচ্চতায় বেগটা বের করে নিবা, শেষ। তাহলে কৃতকাজ, বিভব শক্তি, গতিশক্তি, এই কয়েকটা জিনিসও মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, উপরের চারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই সূত্রগুলো আমরা সুন্দর করে এখান থেকে মনে রাখবো, তাহলে কিন্তু কৃত্রিম উপগ্রহ থেকে কী কী আসতে পারে এই ঘটনা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে জাস্ট এই কয়েকটা জিনিস, রৈখিক বেগ বা এটা অনেকগুলো নাম আছে, আনুভূমিক বেগ বলে, শুধু বেগ বলতে পারে, হ্যাঁ, ওকে ফাইন। তো এটুকু মনে রাখো, আর বাকিটুকু দেখলাই কেন্দ্রমুখী ত্বরণ কত হয়, পর্যায়কাল বিশেষ করে ইম্পর্টেন্ট, আর ভূস্থির উপগ্রহ হয় 24 ঘন্টা হলে সেটা বলছি। আমাকে পরীক্ষার বলবে টেলি যোগাযোগের জন্য উপযুক্ত কিনা, তখন বুঝবা কি যে টির মান 24 ঘন্টা হইলেই ভূস্থির হয়। 24 ঘন্টা হইলে কি হয়, 24 ঘন্টা হইলেই ভূস্থির হয়। এই 24 ঘন্টা হইলে কি হয়, টেলি যোগাযোগের জন্য উপযুক্ত হয়, লিখে রাখতে পারো। তো টেলি যোগাযোগ, তো টেলি যোগাযোগের জন্য উপযুক্ত যদি জিজ্ঞেস করো তাহলে কত হবে, এই 24 ঘন্টা কিনা চেক করবা। এই 24 ঘন্টা যদি হয় তাহলে আরও জিনিস হয়, সেটা কি যে লাইভ খেলা দেখা যায়, হ্যাঁ, লাইভ করা যায়, লাইভ খেলা দেখা যায় এই 24 ঘন্টা হইলে। পাশাপাশি হচ্ছে কি, পাশাপাশি হচ্ছে তুমি যেটা আরও মনে রাখতে পারো এখান থেকে, এই যে যদি 24 ঘন্টা আমাদের হয় তাহলে কী কী হইতে পারে সেটা দেখাইলাম আর কি। আচ্ছা, এটাকে গোল আলাদা দেওয়া ঠিক হবে না, আমরা এখানে বক্স করে দিচ্ছি এটাকে, হ্যাঁ, এই যে 24 ঘন্টা। ওকে, আরও জিনিস আমরা মনে রাখতে পারি, অনেক সময় জিজ্ঞেস করে যে একটা উপগ্রহকে স্থাপন করলাম সেটা চাঁদের মতো উপগ্রহ হবে কিনা, তো সে কথা লিখে দিচ্ছি, চাঁদের মতো উপগ্রহ কখন হয়, হ্যাঁ, লিখে দিচ্ছি আমি এখানে যে টি এর মান যদি এই টি ইকুয়াল যদি 27 দিন হয়, কারণ চাঁদের মতো উপগ্রহ দিলে পর্যায়কালটা 27 দিন হতে হবে, টিগুলো 27 দিন হলে তখন সেটা কি হয়, চাঁদের মতো উপগ্রহে পরিণত হয়। তো এই কথাগুলো লিখে রাখো, চাঁদের মতো উপগ্রহ, চাঁদের মতো উপগ্রহ। তাহলে খেয়াল রাখো যে টি এর মান যদি 27 দিন হয় তাহলে চাঁদের মতো উপগ্রহ হবে, টি এর মান যদি 24 ঘন্টা হয় তাহলে ভূস্থির হবে, লাইভ খেলা দেখা যাবে, সরাসরি টেলি যোগাযোগ করা যাবে। এই দেখো একটা কথা মনে রেখো, মাঝে মাঝে জিজ্ঞেস করে একটা উপগ্রহকে আমি এখানে রাখছি সেটা স্থির থাকবে কিনা, বা সে লাইন থেকে বিচ্যুত হয়ে যাবে কিনা, সে হারাই যাবে কিনা, তখন যে কাজটা করবা লিখে দিচ্ছি প্রশ্ন মতে, লিখে দিচ্ছি শর্ত যে স্থায়ী হওয়ার, এই কক্ষপথে স্থায়ী হওয়ার শর্ত কি, শর্ত হচ্ছে এদের মধ্যে যে কেন্দ্রমুখী বল কাজ করতেছে আর এদের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করতেছে, দুইটা বলের মান যদি সমান হয়, মহাকর্ষ বল আর হচ্ছে এদের মধ্যে যে কেন্দ্রমুখী বল সেন্ট্রিপেটাল ফোর্স যদি দুইটা বল সমান হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় যে এটা স্থায়ী হয় বলতে কি যে তারা এই কক্ষপথ থেকে বের হবে না, কক্ষপথের মধ্যেই ঘুরতে থাকবে আর কি, হ্যাঁ, কক্ষপথের মধ্যেই ঘুরতে থাকবে। তাহলে শর্তটা কিসের, স্থায়ী হওয়ার শর্ত। তাহলে লিখে দিচ্ছি আমি স্থায়ী হওয়ার শর্ত, স্থায়ী যে কক্ষপথে স্থায়ী হওয়ার শর্ত, সুন্দর করে লিখে রাখো। তাহলে আমি জিনিসটাকে সুন্দর করে লিখে দিচ্ছি আসলে, কারণ এটা আমাদের দরকার হবে, অনেক জায়গায় দরকার হবে, যে কক্ষপথে স্থায়ী হওয়ার সূত্র। তাহলে লিখে দিচ্ছি কতটুকু, যে কক্ষে স্থায়ী হওয়ার শর্ত, কক্ষে স্থায়ী হওয়ার শর্ত, হ্যাঁ। তাহলে আমাদের কক্ষপথে স্থায়ী হবে কিনা সেটার শর্ত আমরা দিচ্ছি। ওকে, এইটুকুর মধ্যে লিখি আমরা শর্তটা। তাহলে কি দিলাম আমরা, কি বললাম জানি, এই যে আমাদের সেই শর্তটা আমি আবার লিখতেছি যে কেন্দ্রমুখী বল আর হচ্ছে এদের মধ্যে যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বলটা সমান হবে। তাহলে একটু কথা মনে রাখতে, কয়েকটা কথা এক্সট্রা বলছি, এই যে একটা কথা এক্সট্রা বলছি, এই যে 24 ঘন্টা হইলে হয় কি বলছি, আর আরেকটা আমি বক্স করে দিচ্ছি, এই যে 27 দিন হইলে চাঁদের মতো উপগ্রহ হয় এটা। তাহলে দেখো কয়েকটা কথা লিখে দিচ্ছে, এই 3টা কথা আলাদা করে সুন্দর করে তুলে রাখো, কাজে লাগবে, সিকিউ করতে তোমার অনেক বেশি হেল্প হবে। তাহলে রৈখিক বেগ, কেন্দ্রমুখী ত্বরণ, পর্যায়কাল, উচ্চতা এবং কৃতকাজ, বিভব শক্তি, গতিশক্তি সেটা এখান থেকে জানা গেল। আমরা এবার চলে যাব এখান থেকে পরবর্তীতে মুক্তিবেগের মধ্যে, মুক্তিবেগের প্রশ্নে চলে যাব যে মুক্তিবেগ কি, আসলে মুক্তিবেগ কি এবং মুক্তিবেগ জিনিসটা কীভাবে কাজ করে। খেয়াল করো, দেখো তুমি যে একটা বস্তু কীভাবে ঢিল মারো, এই যে ঢিল মারলাম, তো বস্তুটা কি আবারও ফিরে আসলো না, অনেক জোরে যদি নিক্ষেপ করো বা তুমি যদি এই বস্তু কীভাবে নিক্ষেপ করো, সামনে নিক্ষেপ করো, তাহলে কি একটা পর্যায়ে সামনে গিয়ে পড়ে যাবে। দেখো এই জিনিসটা
তুমি একটা বস্তুকে নিক্ষেপ করছো এখান থেকে, দেখো এই সামনে এসে পড়ে গেছে, আরও জোরে মারছো তাহলে কী হয়েছে, আরও দূরে গিয়ে এখানে এসে পড়ে গেছে। যদি আরও জোরে মারতে পারতা, দেখো একদম এমনও হইতে পারতো যে ঘুরে আবার চলে আসছে, এমন হইতে পারতো। যদি আরও জোরে মারতে পারো, দেখা যাবে কি একদম সেটা এই মহাকাশ ছেড়ে চলেই গেছে, মানে পৃথিবীর আকর্ষণ কাটায় সে হারাই গেছে, মহাকাশ চলে গেছে, এমনও হইতে পারে। তার মানে তুমি কত জোরে নিক্ষেপ করতেছো, কত জোরে আসলে এটাকে ছুঁড়ে মারতেছো, তার উপরে ডিপেন্ড করে। তার মানে এই মুক্তিবেগ কথাটার মানে কি, মানে যেই বেগ, ন্যূনতম যেই বেগ দিলে কোনো বস্তু এরকম কি হারায় যাবে, হ্যাঁ, মুক্তি পাওয়া যাবে, পৃথিবীর আকর্ষণ কাটিয়ে চলে যাবে, তো সেই বেগটাকে বলা হচ্ছে মুক্তিবেগ, স্কেপ ভেলোসিটি। তো সেই মুক্তিবেগটা অর্জন করার জন্য কিন্তু তোমাকে একটা গতিশক্তি দিতে হবে। সেই গতিশক্তি দেওয়ার পর তুমি যে মুক্তিবেগটা পাবা, মুক্তিবেগকে লিখে আমরা ভিই দ্বারা, তো স্কেপ ভেলোসিটিটা পাবা। সেই স্কেপ ভেলোসিটি হবে কত, সেটা হবে হচ্ছে এরকম যে ভি ইকুয়াল টু রুট ওভার, এরকম হবে টু, এই যে জিএম, 2gm ডিভাইড বাই কত আর, 2gm বাই আর, 2gm বাই আর, এটা একটা সূত্র। অথবা মুক্তিবেগের আরেকটা সূত্র আছে যে ভিই সমান সমান এরকম রুট ওভার 2 ছোট হাতের জি ইন্টু আর, 2 ছোট হাতের জি ইন্টু আর। এই তাহলে দুটো সূত্র আমাদের মুক্তিবেগের সূত্র দুইটা, যে ভিই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2gm বাই আর, যেখানে দেখো এম মানে কি, তুমি যে কোন বস্তুকে ছুঁড়ে মারতেছো সেটার উপর নির্ভর করে না, এটা হচ্ছে 2gm বাই আর। এখানে এমটা কি, এটা হচ্ছে গ্রহের ভর, কোন গ্রহ থেকে মারতেছো ওই গ্রহের ভর, আর মানে কি গ্রহের ব্যাসার্ধ, ভালো করে দেখে রাখো, গ্রহের ভর গ্রহের ব্যাসার্ধ সাইডে লিখে রাখো। আর ছোটদের জি মানে কি, এখানে যে ভূপৃষ্ঠ হতে নিক্ষিপ্ত কোনো বস্তু যে তুমি মারতেছি আমি, তাহলে এখানে মুক্তিবেগগুলো কোন জায়গায় থেকে, ভূপৃষ্ঠে, আমি লিখে দিচ্ছি যে ভূপৃষ্ঠে, মানে তুমি মাটি থেকে নিক্ষেপ করতেছো আর কি, ভূপৃষ্ঠে হতে নিক্ষিপ্ত, ভূপৃষ্ঠ হতে নিক্ষিপ্ত, ভূপৃষ্ঠ হতে নিক্ষিপ্ত কোনো বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগ কী হবে, এটা সেটা যেই গ্রহই নাও না কেন, সেই গ্রহের ভর সেই গ্রহের ব্যাসার্ধ, সেই গ্রহের ব্যাসার্ধ সেই গ্রহের ভূমিতে জি এর মান। ওকে, পৃথিবী হলে 9.8, ভালো কথা। এইবার যদি তুমি এটা ভূপৃষ্ঠতে নিক্ষেপ না করে মনে করো পাকনামি করলা, যে না আমি মনে করি এবার অলরেডি এখানে আসি, যে ভূমি থেকে একটা উপরেই আসি, হ্যাঁ, মনে করো ভূমি থেকে আমি কোথায় আসি, একটু এরকম উচ্চতায় আসি, উপরেটা বসে আসি, এবার তুমি নিক্ষেপ করতে আসো উপরের দিকে, হ্যাঁ, তাহলে তখন কত হবে, তখন সেক্ষেত্রে লিখবো আমরা কি, যে এইচ উচ্চতা হতে নিক্ষিপ্ত হলে, এইচ উচ্চতা হতে, এইচ উচ্চতা হতে নিক্ষিপ্ত হলে, এইচ উচ্চতা হতে নিক্ষিপ্ত হলে, তো এইচ উচ্চতা হতে নিক্ষিপ্ত হলে সেই ক্ষেত্রে আমাদের মুক্তিবেগটা কী হবে, যে ভিই ইকুয়াল টু লিখবো আমরা, সাথে দিয়ে লিখি আমরা এটাকে, সবগুলো সাথে দিয়ে লিখলাম, যে ভিই ইকুয়াল টু কী হবে, খেয়াল করো, ভিই ইকুয়াল টু হবে হচ্ছে এরকম, যে রুট ওভার, যদি এটা দিয়ে লিখতে চাই তাহলে লিখবো হচ্ছে আমরা এখন, যে রুট ওভার, এখন লিখবো যে রুট ওভার, যে 2gm বাই আর ছিল না, এখন লিখবো কি 2gm বাই আর প্লাস এইচ, হ্যাঁ, তাহলে এটা লিখবো আমরা যে রুট ওভার 2gm, আগে লিখতাম আর, এখন লিখবো কি যে আর প্লাস এইচ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। তো এটি কথা থেকে আমরা মনে রাখতে পারি, বা এই সূত্রটাকে আমরা আরও নানানভাবে লিখতে পারি। দেখো কীভাবে লিখতে পারি আমরা, এই জিনিসটাকে লিখতে পারি আমরা কীভাবে, আরও লিখতে পারি আমরা এই জিনিসটাকে, খেয়াল করো, এই যে 2gm বাই আর প্লাস এইচ আছে না, এটাকে লিখবো আমরা, মনে করো আমি আরেকটা কাজ করলাম, এখানে রুট ওভার থাকলো, 2 থাকলো, এই দেখো এই যে জিএম বাই আর, আমরা একটা সূত্র জানি যে জিএম বাই আর প্লাস এইচ, জিএম বাই আর প্লাস এইচ, আমি একটা কাজ করলাম যে জিএম বাই আর প্লাস তো ছিলই, আমি জোর করে উপরেও একটা আর প্লাস এইচ দিলাম, নিচেও একটা আর প্লাস এইচ দিলাম, দেখো কাটাকাটি যদি করি আগের লাইনটাই ফেরত আসবে, হ্যাঁ, তাহলে আমি এই কাজটা করতে পারলাম। আচ্ছা, এই কাজটা করে আমার লাভ কী হলো, দেখো আমি একটা সূত্র নিয়ে আসবো, তাহলে লিখবো কি যে রুট ওভার এন টু ছিল থাকুক জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটুকুর মানে হচ্ছে এইচ উচ্চতায় জি এর মান, এটা শিখছিলে তোমরা সবাই, যে এইচ উচ্চতায় জি এর মানের সূত্র কি, যে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, শেষ। দেখো জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা মানে কি যে এইচ উচ্চতায় জি এর মান, আর সাথে কি আছে আর প্লাস এইচ তো আছেই, তাহলে আর প্লাস এইচ। তার মানে তুমি কিন্তু এইটা দিয়েও মনে রাখতে পারো আর নিচেরটা দিয়েও মনে রাখতে পারো। তাহলে আমি দেখো মাঝখানে লাইনটুকু হিসাবটুকু আমি থাকুক, তুমি আগে তুলে নাও, আমি সূত্র তুমি এটুকু তুলে রাখো, এটা আমাদের সেই বেগ আর কি, এটা আমাদের সেই বেগ, এই যে এটা আর এটা মনে রাখবো। তো আমি এইটুকু স্কিপ করে দিচ্ছি, হিসাবটুকু মুছে দিব, তুমি তো বুঝলে কেমন হিসাবটুকু আসছে, তাহলে শুধু 2gh আর প্লাস আমি লিখে রাখতেছি এখানে, হ্যাঁ, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, সুতরাং আমি এটাও লিখতে পারি, চাইলে আমি এটাও লিখতে পারি, যে রুট ওভার কী আসছিল আমাদের, মনে করে দেখো যে 2 ছিল, আসছিল কি যে 2 ছিল, সাথে আসছে আমাদের কি যে জিএইচ, সাথে ছিল কি আমাদের আর প্লাস এইচ, হ্যাঁ, তাহলে যদি আমাকে কখনো বলে যে কোনো একটা উপগ্রহ অলরেডি 500 কিলোমিটার উচ্চতায় আছে
এখন তাকে কত বেগ দিলে সে মুক্তি পাবে, মুক্তি বেগ অর্জন করবে, তখন তুমি কী করবা, অলরেডি এইচ উচ্চতায় আসে, তাহলে সূত্র লিখবা এখন তুমি এটা যে 2gh ইন্টু এই যে এরকম লিখবা যে 2gh ইন্টু r প্লাস এইচ অথবা √ 2gm/r+h। এই হচ্ছে আমাদের সূত্র। তা দেখো দুইটা জিনিস গেল কিন্তু আমাদের, হ্যাঁ, একটা ছিল কি, একটা হচ্ছে ভূমি হতে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগ, একটা হচ্ছে এইচ উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তুর মুক্তিবেগ। সুন্দর করে মনে রাখো, এনাফ। এবার মুক্তিবেগটা আমরা দেখি যে বিভিন্ন মুক্তিবেগটা আসলে লিখে দিছি যে এইচটা বের করবা কীভাবে, এই যে এইচটা লেখা থাকলো আমাদের, যদি যখন কোনো কাজে লাগে তখনও, তাহলে তুমি এটা একটু মনে রাখতে পারবা। আচ্ছা, এই হচ্ছে আমাদের এইচটা আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা ছাড়াই থাকুক, এটা আমরা আগে থেকে জানি। তো মুক্তিবেগ চলে গেল। মুক্তিবেগ মানে যেই বেগ দিলে কোনো বস্তু আর পৃথিবীতে ফিরে আসবে না, ওই বেগটা। তবে ন্যূনতম বেগ, অনেক জোরে মারলে তো আসবেই না, কিন্তু ন্যূনতম কত বেগে মারলে ফিরে আসবে না সেটা হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগটা কিন্তু দেখো এই যে ভরের উপর নির্ভর করতেছে, ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে। যেই গ্রহ যত বড়, মুক্তিবেগ কিন্তু বেশি হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, ভালো কথা, আমরা এরপরে দেখি। এরপর দেখো আমাদের এখানকার সিকিউ টাইপ, মানে এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসে, এখানকার ওয়ান শট কোশ্চেনগুলো আমরা এখন দেখবো। যে কোন টাইপের মধ্যে, এই যে এই মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহের মধ্যে ওয়ান শট কোশ্চেন আমরা দেখতেছি। এবং সেই ওয়ান শট কোশ্চেনে তুমি খেয়াল করো, এই ওয়ান শট কোশ্চেনের মধ্যে আমাদের আছে কি, আসলে অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এখানে, অনেক প্রশ্ন আছে। দেখো এই এতগুলো প্রশ্ন, এই এতগুলো প্রশ্ন যদি আমরা করে ফেলি, তাহলে কিন্তু এখান থেকে আমরা সুন্দরভাবে অ্যান্সারগুলো করতে পারবো ইজিলি। পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসবে, এগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসবে। এবার চলো আমরা শুরু করি এই ওয়ান শট কোশ্চেনগুলোর সলিউশন। এই প্রশ্ন যেখানে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ, এতগুলো যেন সলভ করি, তোমার এখানে আর কোনো ঝামেলা থাকবে না, প্রত্যেকটা জিনিস তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা শুরুতেই একদম গ নম্বরগুলো দেখি যে গ নম্বরে আসলে কোন কোন ধরনের প্রশ্নগুলো আসতো। তো এগুলো ম্যাক্সিমাম আসলে গ নম্বরের প্রশ্ন, হ্যাঁ। তো চলো আমরা একটা করে সলভ করার চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্নে কি বলছে আমাদেরকে খেয়াল করো, কৃত্রিম উপগ্রহটির, তো আমরা কোথায় দেখতে পাচ্ছি কৃত্রিম উপগ্রহ, এই যে আমাদের পৃথিবী, এবং পৃথিবী থেকে এই ভূপৃষ্ঠ থেকে দেখো একটা উচ্চতা দেওয়া আছে 500 কিলোমিটার। তো এটা আমাদের কি স্যাটেলাইট অবস্থান করতেছে, বলছে এই কৃত্রিম উপগ্রহটির বেগ অথবা রৈখিক বেগ অথবা আনুভূমিক বেগ নির্ণয় করো। তো একই কথা, বেগ, রৈখিক বেগ, আনুভূমিক বেগ আগেই বলছি। তো এখন তুমি কোন ফর্মুলাটা লিখবা, তো এখন আমরা অনেকগুলো ফর্মুলা জানি, তো এখন আমাদের যেটা মনে আছে সেটা আমরা লিখে ফেলবো। তার আগে তো আমাদের পৃথিবী দেওয়া আছে, বলছে পৃথিবীর কী কী জানি আমরা জানি পৃথিবীর হচ্ছে ভর জানি, হ্যাঁ, আমরা পৃথিবীর হচ্ছে ভর জানি, পৃথিবীর ভর আমরা জানি, সেটা আমরা জানি, পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি। তো এগুলো আমরা যেগুলো জানা জিনিস সেগুলো আমরা বসাবো, হ্যাঁ। ওকে, ভালো কথা, আমরা এখন লিখি তাহলে সরাসরি সূত্রটা, যে আমরা জানি, আমরা এটা জানতাম আসলে, যে বলছে বেগ, কৃত্রিম উপগ্রহটির বেগ। তাহলে লিখতেছি আমি যে কৃত্রিম উপগ্রহের বেগ, হ্যাঁ। তাহলে কৃত্রিম, আমি সংক্ষেপে লিখতেছি, তাহলে কৃত্রিম উপগ্রহের বেগ। তো কৃত্রিম উপগ্রহের বেগের অনেকগুলো সূত্র ছিল, আমরা একটা লিখি এখন। কৃত্রিম উপগ্রহের বেগ ভি ছিল আমাদের, তাই না, যে ভি ইকুয়াল টু √ আমরা জানতাম হচ্ছে কি, যেরকম যে gm/r+h, জাস্ট মান বসাই দিব। তাই মানটা বসাই দিয়ে আসবে এখানে, যে বেগটা কত আসবে, তাহলে মানটাতে বসাই, দেখো কি আসছে, ভি ইকুয়াল টু আসতেছে এখন তাহলে আমাদের যে √ এই দেখো জি এর মানটা আমাদের মুখস্থ 6.673 ইন্টু 10⁻11। আমি ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, যেন আমাদের পরবর্তী গুণ করার সময় ব্র্যাকেট দিয়ে মনে থাকে, যাদের নর্মাল ক্যালকুলেটর। এম এর মানটা কত, পৃথিবীর ভর কিন্তু বসাইতে হয়, না কার ভর, কৃত্রিম উপগ্রহের বেগ বের করতেছি, কিন্তু ভরটা কার, গ্রহের ভর। তো পৃথিবীর চারপাশে ঘুরতেছে, তাহলে পৃথিবীর ভরটা বসাই দেবো। পৃথিবীর ভরটা আমরা মুখস্থ শিখছিলাম আগেই, 6 × 10⁻24। তো প্রশ্নে দেওয়া থাকে সব ম্যাক্সিমাম কেজি। আর কি আছে আমাদের, এটা ব্র্যাকেটে রাখতেছি, ওকে। আর নিচে আছে r+h, তো আমি আর এর মানে বসাই দিচ্ছি। পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 মিটারে বসাইতে হবে কিন্তু, হ্যাঁ। যোগাগারে কি আছে, যোগাগার আছে এইচ কত আমাদের, এইচ হচ্ছে বলছে 500 কিলোমিটার। তাহলে আমরা এই 500-র সাথে আরও 1000 গুণ, মানে আরও 3টা শূন্য দিয়ে দিলাম, 6 মিটার। তো এখন তোমার কাজ হচ্ছে এই অংশটুকু, এই জিনিসটুকু এখন সলভ করা। এটা তুমি ক্যালকুলেটারে বসাই দিবা, ওটা gm/r+h, তাহলে তুমি একটা মান পেয়ে গেলা, যে সামথিং, এই যে একটা মান চলে আসলো, ক্যালকুলেটারে সাবধানে বসাই দাও, আসবে এত মিটার/সেকেন্ড আসবে কিন্তু, হ্যাঁ। কমপ্লিট। তো প্রথমটা আমাদের খুব সহজে হয়ে গেল, কৃত্রিম উপগ্রহের বেগ বের করতে বলছিল, বা আনুভূমিক বেগ বা রৈখিক বেগ, একই কথা। এবার আমাকে বলছে যে কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করো। তাই আমি এক কাজ করি, আমি এই পেজটাকে কপি করে নিচ্ছি। তা আমাকে বের করতে বলছে কৃত্রিম উপগ্রহটির কী বের করতে বলছে, যে কৃত্রিম উপগ্রহটির আমাদেরকে বের করতে বলছে যে কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলছে। ভালো কথা, আমি 2 নম্বর লিখলাম। তো শুরুতে আমি এই কাজটুকু করে নিব, কৃত্রিম উপগ্রহের বেগ বের করে নিব। এরপরে লিখবো সুতরাং, আমাকে বের করতে বলছে কি 2 নম্বরটা, কেন্দ্রমুখী ত্বরণ। তখন তুমি লিখবা যে সুতরাং কেন্দ্রমুখী ত্বরণ, তার মানে বেগটা তোমার ফার্স্টে বের করতেই হবে। তাহলে তুমি লিখবা কি, সুতরাং কেন্দ্রমুখী ত্বরণ।
তাহলে কেন্দ্রমুখী ত্বরণ, আমরা কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি জানি? সূত্র শিখছিলাম যে এসি সমান কি শিখছিলাম আমরা, যে ভি স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ। এই যে একটু আগে ভিটা বের করে আসছো, এই ভিটা তুমি এখন বসাই দিবা, ঠিক আছে? এই ভিটা এখন বসাই দিবা, তাহলে দেখবে একটা মান চলে আসবে। এই ভি এর মানটা আমরা বসাই দিব। আর এর মান কত? আর এর মানটা হচ্ছে 6.4 × 10⁶, আর এইচ এর মান কত? 500 কিলোমিটার দিয়ে ঘুরতেছি আমরা, তাহলে 500 তার সাথে আরও 3টা শূন্য, তাহলে হয়ে গেলো কি আমাদের মিটার হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমার কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে বেগ বের করে জাস্ট লাস্টে একটা এক্সট্রা করে দিব, কেন্দ্রমুখী ত্বরণ হয়ে যাবে, সহজ হিসাব। ওকে ফাইন। এরপর আমরা 3 নম্বরে আসো। 3 নম্বর আমাদেরকে কী বের করতে বলছে? 3 নম্বর বলছে হচ্ছে উপগ্রহটির পর্যায়কাল নির্ণয় করো। সরাসরি পর্যায়কাল সূত্র শিখছি, যে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল আমরা ডিরেক্ট সূত্র জানি, উচ্চতা দেওয়া আছে, আমাকে বলছে পর্যায়কাল বের করো। তুমি লিখবো সরাসরি যে পর্যায়কাল টি ইকুয়াল টু, এরকম লিখবো যে 2π, ওভার ছিল একটা, আর উপরে ছিল কত? এরকম ছিল যে আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই কী ছিল? ডিভাইড বাই ছিল জিএম আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম, তাই না? ওকে, ভালো কথা। এখন আমরা এক কাজ করি, এখানে মানগুলো বসাই দিয়ে আসো, যে মানগুলো একটু বসাই দিই, দেখো কি কত আসে আমাদের। তো এখন আমি বের করবো 2π। তো আর এর মানটা কত? আর এর মানটা তো আগের মতোই, যে 6.4, সব মিটারে কিন্তু বসাইতে হবে, 10⁶ যোগ এইচ এর মানটা কত? 500 কিলোমিটার, তাহলে মিটার বানিয়ে নিচ্ছে আরও 3টা শূন্য, মানে 1000 দ্বিগুণ। এইটুকুর উপরে কিন্তু ভাইয়া কি আছে? হোল কিউব, তাহলে কিউব করতে হবে এটুকু ভাই। তারপরে ভাগ হচ্ছে জিএম, তাহলে আমি জি এর মান এম বসাই দিই। জি এর মানটা কত ছিল? 6.673 গুণ 10⁻11, আর গুণ আকারে আছে এম এর মানটা কত? এম তো গ্রহের ভর, 6 × 10⁻, কত? 24 কেজি। হ্যাঁ, এই যে শেষ। তাহলে উপরের টুকু আগে যোগ করে হোল কিউব করো, ভাগ নিচের টুকু গুণ করো। তা তুমি কিন্তু এইখানে একটা মান পেয়ে যাবা, যে সামথিং এত সেকেন্ড আসবে, কিন্তু এখানে কিন্তু হিসাব করলে কী আসবে? এত সেকেন্ড। তাহলে পর্যায়কাল কত? এত সেকেন্ড। শেষ। পর্যায়কাল বের করতে হলে জাস্ট এত সেকেন্ড বের করবা। চাইলে তুমি এটাকে ঘন্টায় নিতে পারো। তুমি ঘন্টায় নেওয়ার জন্য কী করবা? 3600 দিয়ে ভাগ করবা, ঘন্টায় চলে আসবে। যদি কোনো ঘন্টা প্রয়োজন হয় কী করবা? এখানে যেই মানটা আসছে, সেকেন্ডের যেই মানটা আসছে, এই যে সামথিং সেকেন্ডে যে মানটা আসছে, এটাকে ভাগ দিবা 3600 দিয়ে, তাহলে তুমি অ্যান্সারটা পাবো কি? এত ঘন্টা। অ্যান্সার চলে আসবে কি? এত ঘন্টা। সেজন্য অ্যান্সারটা কী আসবে? সামথিং, এই যে সামথিং ঘন্টা আসবে। ঠিক আছে, সহজ। তাহলে তুমি জাস্ট কী করবা? 3600 দিয়ে ভাগ করে ঘন্টায় বানায় নাও, জাস্ট। পর্যায়কাল বলে খুব সহজে বের করতে পারবো আমরা, পর্যায়কালটাও গেল। এবং সেই উপগ্রহটির গতিশক্তি নির্ণয় করো। তার সময় গতিশক্তি বের করি। তো গতিশক্তি আমাদের এটা হচ্ছে 4 নম্বর। তো গতিশক্তি কী লিখবা? গতিশক্তি তুমি লিখবা, আমরা জানি গতিশক্তি বের করতে বলে আমরা এটাকে কপি করে নিব। আসো, হ্যাঁ, এটাই আমাদের গতিশক্তি বেসিক্যালি। হ্যাঁ, তুমি এখানে নিয়ে নিচ্ছে, এটার মধ্যে আমি 4 নম্বরটা করে দিই। দেখো, তাহলে তুমি কী করবা? তুমি ফার্স্টে আগে এই কাজটুকু করে নিবা, যে 4 নম্বর লিখছো যে কৃত্রিম উপগ্রহের বেগটাকে বের করবা। এবার তোমাকে বলছে কি? কিন্তু গতিশক্তি নির্ণয় করো। তখন তুমি লিখবা সুতরাং গতিশক্তি, তখন একটা এক্সট্রা লাইন লিখবা। সুতরাং গতিশক্তি কী হবে? বেগ বের করছেন, গতিশক্তি লিখবা কি? গতিশক্তি কে ইকুয়াল টু, তখন তুমি লিখবা হচ্ছে ইকুয়াল টু, লিখবা হচ্ছে যে হাফ এম। দেখো এমটা কোন এম? ছোট এম লিখছি, তার মানে কি? যেই কৃত্রিম উপগ্রহ নিচ্ছ তার ভর, হাফ এম ভি স্কোয়ার। এই যে ভি মান বের করছো অলরেডি, এখন তুমি জাস্ট মানটা বসাই দিবা, যে এই যে হাফ, এবং আমাদের কিন্তু এই কৃত্রিম উপগ্রহটার ভর দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, আমাদের এই উপগ্রহটার ভর সাপোজ লেখা আছে, মনে করো 200 কেজি। হ্যাঁ, আমি ধরে নিলাম যে এটা লেখা আছে কত? 200 কেজি, কথার কথা। তো সেটা বসাই দিচ্ছি যে হাফ ইন্টু সেই 200 কেজি ইন্টু ভি এর মান কত হয়েছে? ভি এর মানটা আমরা এখান থেকে বের করে নিয়েছিলাম, সেই ভি এর মানটা বসাই দিব। তাহলে চলে আসবে কিন্তু গতিশক্তি সামথিং জুল, গতিশক্তি কিন্তু জুল আসবে। তাহলে এভাবে আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে দেখে ফেললাম 4 নাম্বার পর্যন্ত দেখে ফেললাম, 1 2 3 4। হ্যাঁ, ওকে, 1 2 3 4 আমাদের শেষ। এবার আমরা দেখে আসলো 5 নাম্বারটা। 5 নাম্বার আমাদের কী বলছে? 5 নাম্বার আমাদের বলছে হচ্ছে, তো 5 নাম্বার কী বের করতে বলছে? তো 5 নাম্বার দেখো বলছে উপগ্রহটি মহাশূন্যে মিলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তো এটা আমাদের বেসিক্যালি ঘ নাম্বারের একটা প্রশ্ন। এই প্রশ্ন আমাদের ঘ নাম্বারের, সেটা আমরা এখানেও করতে পারি বা পরেও করতে পারি। তো এটাকে আমরা পরে করতেছি। এটা হচ্ছে 13 নাম্বার প্রশ্ন আমাদের মধ্যে, এই সেম প্রশ্ন আসছে আমাদের এখানে ডাবল চলে আসছে আসলে। হ্যাঁ, তো 13 নাম্বার বা 5 নাম্বার একই কথা, দুইটা একই প্রশ্ন, তোমরা সেটা পরে করি। তো আমরা এখন 5 নাম্বারটা তাহলে কোথায় গিয়ে শিখবো? 13 নাম্বারে গিয়ে শিখবো। 5 নাম্বারটা 13 নাম্বারটা একই কথা, 13 নাম্বার প্রশ্ন আমাদের সামনে আছে। তো আমরা এখন 6 নাম্বারটা স্পেশালি এখান থেকে শিখি। 6 নাম্বারের প্রশ্ন আমাদের কী বলছে? 6 নাম্বারটা দেখি। 6 নাম্বার বলছে হচ্ছে উপগ্রহটির বিভব শক্তি নির্ণয় করো। দেখো গতিশক্তি নির্ণয় করেছিল, পরে কি আসছে? বিভব শক্তি নির্ণয় করো। তো এখন তুমি কি লিখবা? উপগ্রহটির বিভব শক্তি।
তো লেখো আসো উপগ্রহটির বিভব শক্তি, উপগ্রহটির বিভব শক্তি। তো বিভব শক্তি আমরা সূত্র কি জানি? উপগ্রহটির বিভব শক্তি শুধু জানি হচ্ছে এরকম ইপি। তো আগেই বলছিলাম যেহেতু উপগ্রহটা আমি অনেক উচ্চতায় নিছি, তাহলে এত বেশি উচ্চতায় নিতে আসলে আমাদের বিভব শক্তি কত হবে? আমাদের পরীক্ষায় বলতে পারতো উপগ্রহটির বিভব শক্তি নির্ণয় করো, না বলে বলতে পারতো কি উপগ্রহটির এখানে কৃত কাজ কত, ডাব্লিউ কত, এটাও পরীক্ষায় আসতে পারতো। একটা উপগ্রহকে আমি এত উচ্চতায় নিচ্ছি, তাহলে কৃত কাজ কত? উপগ্রহটাকে অনেক উচ্চতায় নিলে বিভব শক্তি বা কৃতকাজ দুইটার মধ্যে একটা বললেই হলো। যে তোমাকে বললো কি যে উপগ্রহটাকে আমি ভূমি হতে এত উচ্চতায় নিচ্ছি, তাহলে এখানে কাজ কত হয়েছে বা বিভব শক্তি কত হয়েছে, দুইটা একই কথা। বিভব শক্তির কৃতকাজ একই আসবে। সূত্র আমাদের ছিল কি? সূত্র ছিল হচ্ছে আমাদের এরকম যে GMM ডিভাইডেড বাই কি ছিল বলো? এভাবে ছিল হচ্ছে আমাদের এরকম যে 1/r মাইনাস 1/r প্লাস এইচ, এবং এইটা কিন্তু আমরা দেখে আসছিলাম তাই না? এই বিভব শক্তি কৃতকাজ বলছিলাম, এরকম টাইপের সূত্র কিন্তু আমাদের আছে। দেখো এই যে আমরা বলছিলাম যে পরীক্ষা আসতে পারে উপগ্রহকে এইচ উচ্চতায় নিতে কৃতকাজ কত, এইচ উচ্চতায় বিভব শক্তি কত, এরকম জিজ্ঞেস করতে পারে। তো সেটা আমরা একটু মনে রাখবো যেন আমরা এখান থেকে আসলে বের করতে পারি। এখন আপাতত জাস্ট মানটা বসাই দাও, মানটা বসানোই তোমার কাজ আর কি। ওকে, খেয়াল করো মানটা বসাতে বসায় GMM, তাহলে বিভব শক্তি বের করতে বলছে আমাদের, দেখতে লিখবো না? তো জি এর মানটা কত আমাদের 6.673 × 10⁻11। এটা গেল আমাদের। এম এর মানটা কত? পৃথিবী, যেহেতু পৃথিবীর ভরটা নিব আমরা এখানে, পৃথিবীর ভরটা কত 6 × 10⁻, কত 24। তারপর এখানে ছোট এম কার ভর? ওই গ্রহের ভর। আমরা কত, সরি গ্রহ না, আমাদের এইটা ভর বলছিলাম 200 কেজি আর কি, ধরি 200 কেজি, অবশ্যই দেওয়া থাকবে। হ্যাঁ, 200 কেজি বা কিছু একটা আমরা আপাতত ধরে নিলাম। আমাদের এই কিন্তু এমন না যে আমরা ধরে নিব পরীক্ষা হলে, দেওয়া থাকবে পরীক্ষা হলে, সমস্যা নেই। এটা কত আসলে আমাদের 200 কেজি। 1/r, তাহলে 1/r এর মান কত? আর এর মানটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ তোমরা জানি 6.4 × 10⁻, কত 6। ওকে, মাইনাস এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে 6.4 × 10⁻6 যোগ কত আসছে 500 কিলোমিটার। তাহলে 500-র সাথে আরও 3টা শূন্য, তাহলে একবারে মিটার হয়ে গেল। তাহলে খেয়াল করো, হ্যাঁ, তাহলে এই দেখো এই পুরোটুকু করতে হবে তোমাকে। তাহলে তোমাকে আস্তে ধীরে ক্যালকুলেশন করতে হবে। তুমি আগে এইটুকু যোগ করে ভাগ করে নিবা, এইটুকু ভাগ করে নিবা, বিয়োগ করবা, তারপরে আস্তে আস্তে গুণ করবা, চলে আসবে। ঠিক আছে, এভাবে তুমি পেরে গেলা উপগ্রহটির বিভব শক্তি বা পরীক্ষা যদি কৃতকাজ চাইতো, একই কথা, বিভব শক্তি বা কৃতকাজ একই কথা। ঠিক আছে, ওকে। তো এটা আমরা শিখে ফেলাম 6 নম্বরের মধ্যে। যেমন আমাদের সেই প্রশ্ন কথা আছে 7 নম্বরের মধ্যে, সেই প্রশ্ন আছে উপগ্রহটিকে উক্ত বিন্দুতে কত কাজ করতে হবে। উপগ্রহটিকে আমরা এই এই বিন্দুতে নিতে কতটুকু কাজ করতে হবে, বা উপগ্রহটিকে এই বিন্দুতে আনলে কতটুকু বিভব শক্তি জমা হবে, একই কথা। তো সেটা আমরা করে ফেলাম এখানে 6 এবং 7, তার মানে তাহলে 6 যোগ 7 দুইটা আমাদের একসাথে হয়ে গেল। এটা আমাদের কত কত হয়ে গেল? 6 এবং 7 একসাথে হয়ে গেল। যে উপগ্রহটিকে নিতে কৃতকাজ এবং বিভব শক্তি তো একই কথা, পরীক্ষায় বলতে পারে, এটা আমরা শিখে ফেললাম। না, তাহলে আমাদের গ নম্বরে এই প্রশ্নগুলো আসতে পারে সাধারণত, যে বেগ বের করো, কেন্দ্রবিন্দু ত্বরণ বের করো, পর্যায়কাল বের করো, শক্তি বের করো, বিভব শক্তি বের করো, কাজ বের করো, হ্যাঁ, এরকম বলতে পারে। আর এটা ঘ নম্বরের প্রশ্ন, 13 নম্বরে আমরা কি করবো, সমস্যা নেই। ওকে, 8 নম্বরে আমাদের কি বলছে, যে ঘতে আমাদের কি আসতে পারে, যে উপগ্রহটি ভূস্থির হবে কিনা বা সরাসরি লাইভ খেলা সম্প্রচার করা যাবে কিনা। এটা আমরা অলরেডি করছি, নিয়ে আসি তাহলে কপি করে। এই দেখো আমরা 3 নম্বরের মধ্যে করছিলাম, তাই না? তো 3 নম্বরেরটাই আমাদের হবে এখনকার 8 নম্বর। তাহলে যদি কখনো এরকম বের করতে বলে যে আচ্ছা এটা করো, যে এটা আমাদের কি হবে, আমাদের যদি কখনো বের করতে বলে যে এই জিনিসটা আমাদের, দেখো যদি আমাদের পরীক্ষায় বের করতে বলে এই যে 8 নম্বর, যে উপগ্রহটি ভূস্থির হবে কিনা, যদি কখনো বলে ভূস্থির হবে কিনা, অথবা যদি তোমাকে জিজ্ঞেস করে এই উপগ্রহটি দ্বারা সরাসরি লাইভ খেলা সম্প্রচার করা যাবে কিনা, টেলি যোগাযোগের জন্য উপযুক্ত হবে কিনা, সেই কথাটা আমি লিখে দিচ্ছি এখানে, যে /টেলি যোগাযোগ। হ্যাঁ, এই কথাটা কিন্তু লিখছিলাম, তো এই কথাগুলো পরীক্ষা আসে। টেলি যোগাযোগ, টেলি যোগাযোগের জন্য উপযুক্ত হবে কিনা, টেলি যোগাযোগের জন্য উপযুক্ত হবে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা সিম্পল কী করবো, সিম্পল আমরা জাস্ট হচ্ছে কি এর মান বের করবো, যে টি এর মান বের করবো। আমরা জাস্ট করবো কি, এই 8 নাম্বারটা নিচ্ছি আমরা এখানে। আচ্ছা, জাস্ট আমরা কিছু বাংলা কিছু ইংলিশ লিখে বলছি, বাংলা লিখি। তো বলছি যে ভূস্থির হবে, তোমার সিম্পল কাজ হচ্ছে টি এর মান বের করা। এই যে টি বের করছো এখানে, যে এখানে তুমি টি বের করছো, এই যে এটিটা তুমি জাস্ট এটা হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি। যদি টি = 24 ঘন্টা হয়, টি = 24 ঘন্টা হলে, টি = 24 ঘন্টা হলে এগুলো হবে, ভূস্থির হবে, তারপর হচ্ছে কি লাইভ খেলা সম্প্রচার করা যাবে। এই কথাগুলো অলরেডি লিখে আসছি, যে ভূস্থির হবে, লাইভ খেলা দেখা যাবে। হ্যাঁ, তাহলে ভূস্থির হবে, তারপর হচ্ছে লাইভ খেলা দেখা যাবে, তারপর হচ্ছে কি টেলিযোগাযোগের জন্য উপযুক্ত হবে। হ্যাঁ, টেলিযোগাযোগ, তো
এটা তোমাকে একটু মনে রাখতে হবে কথাগুলো, টেলি যোগাযোগ। তাহলে এই কথাগুলো তুমি মনে রাখো, এবং এইটা আমরা কিন্তু এখানে করলাম বিশেষ করে। দেখো তাহলে আমি করলাম কি, এই দেখো 8 নাম্বারটা লিখে নিচ্ছি আমি। তাহলে আমাদের হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, আপাতত 8 নাম্বার। এই হচ্ছে 8 নাম্বার। আমি করব কি, আমি হচ্ছে শুরুতেই হচ্ছে এইখানকার পর্যায়কালটা বের করে নিব। পর্যায়কাল বের করলাম, তো বের করবো দেখি 24 ঘন্টা আসছে কিনা। ঘন্টা বানাবো অবশ্যই, সেকেন্ড 36 ভাগ করে ঘন্টায় নিব। তাহলে যদি, তাহলে এখন তুমি দেখবা এটি এর মানটা কত আসছে। যদি টি ইকুয়াল টু 24 ঘন্টা হয়, যদি টি ইকুয়াল টু 24 আওয়ার হয়, তাহলে ভূ স্থির হবে। শেষ, বাংলা কথা, নাহলে হবে না। তাহলে ভূ স্থির হবে, শেষ। তাহলে তুমি এটাই লিখে নেবে। 8 নম্বরে কী ছিল আমাদের, বলছিল ভূ স্থির হবে কিনা। তো আমি কী করলাম, যে পর্যায়কালটা বের করলাম, বের করে দেখলাম টি এর মানটা কত ঘন্টা আসছে, 24 ঘন্টা আসছে কিনা। 24 ঘন্টা হলে ভূ স্থির হবে, না হলে হবে না। 24 ঘন্টা আসলে টেলিযোগাযোগ করা যাবে, এখানে যাবে না। 24 ঘন্টা আসলে সরাসরি লাইভ খেলার সম্প্রচার করা যাবে, এখানে যাবে না। সহজ কথা, এটা বুঝে ফেললাম এই ঘটনাটা। যদি বলে উদ্দীপকের গ্রহটিকে চাঁদের মতো উপগ্রহে পরিণত করা যাবে কিনা, এটার জন্য সেম প্রশ্ন হবে, চাঁদের মতো উপগ্রহ করা যাবে কিনা। তাহলে আমরা করবো কি, আমি এটাকে আরেকবার কপি করে নিচ্ছি। তাহলে আমাদের 9 নাম্বার আসলে, যে চাঁদের মতো উপগ্রহে পরিণত করা যাবে কিনা। হ্যাঁ, এটা আমাদের কিন্তু 9 নাম্বার। দেখো আমি 9 নাম্বার বানিয়ে দিচ্ছি এবার, একই প্রশ্ন। তাহলে দেখো ভুল নিভেনভাবে আসতে পারে। 9 নাম্বার কী বলছে, যে পর্যায়কাল বের করবো দেখবো টি এর মান 24 ঘন্টা না, এখানে 27 দিন হয়েছে কিনা। হ্যাঁ, তো টি এর মান চেক করবো কি, টি ইকুয়াল টু 27 দিন যদি হয়, তুমি যদি মনে করো বের করছো ঘন্টা, তো দেখবা টি এর মানটা 27 দিন আসছে কিনা। 27 দিন, যদি টি এর মান 27 দিন হয়, তাহলে কি হবে, আচ্ছা যদি 27 দিন হয় তাহলে কি হবে, যে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। তাহলে লিখতেছি যে তাহলেই কি হবে, চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। চাঁদের মতো উপগ্রহ হবে। আমাদেরকে জিজ্ঞেস করছিল কি, দেখো আমাদের যেটা 8 ছিল, এটা 9 নম্বরে আমাদের কি জিজ্ঞেস করছিল, 9 নম্বরে যে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে কিনা। তো তুমি কি করলা, তুমি টি এর মান বের করে দেখলা যেখানে 27 দিন আসছে কিনা। 27 দিন আসলে চাঁদের মতো হবে, নাহলে হবে না। আর তুমি যেটা করতে পারো, ঘন্টাকে তুমি দিন বানাবা কীভাবে, একদিনে আবার তুমি কত দিয়ে ভাগ দিবা। তুমি একটা কাজ করতে পারো, সরাসরি আমি একটু লিখে দিচ্ছি, সরাসরি দিন বানাবা কীভাবে, ঘন্টা না সেকেন্ড আসছে, তুমি ডাইরেক্ট দিন বানাবা। তুমি যেটা করবা 86,400 দিয়ে ভাগ দিবা, 86,400, তাহলে সরাসরি দিন চলে আসবে, যে সামথিং দিন। তাহলে টি এর মানটা আসবে কি, যে সামথিং একটা দিন চলে আসবে সরাসরি 86,400 দিয়ে ভাগ দিলে। 27 দিন যদি হয়, তাহলে চাঁদের মতো উপগ্রহ হবে, আর হবে না, বাংলা কথা। 9 নাম্বারটা শেষ। তাহলে আমরা করলাম কোনটা, এদিকে আমাদের ছিল 7, এই যে 8, তারপর হচ্ছে 9। এবার আমরা দেখি এখান থেকে 10 নাম্বারটা আমাদের কী বের করতে বলছে, খেয়াল করো 10 নাম্বারটা বলছে উপগ্রহটিকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব হবে কিনা। এবার একটা জিনিস তোমাকে বুঝতে হবে, যে এই লাইনটা ভালো করে দেখো, বলছে ভূস্থির হবে কিনা, এটা যেই কথা, আর ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব কিনা এক কথা না, আলাদা কথা। ভূস্থির হবে কিনা বললে কি, যে হবে কি হবে না, টি এর মানটা 24 ঘন্টা হয়েছে কিনা দেখবো। টি এর মানটা 24 ঘন্টা যদি হয়, তাহলে ভূস্থির হবে, না হবে না, বাংলা কথা শেষ। কিন্তু যদি বলে কি করলে ভূস্থির হবে, যেমন এই কথাটা বলছে যে ভূস্থির উপগ্রহের রূপান্তর সম্ভব কিনা। রূপান্তর সম্ভব কিনা মানে কি, যে কোথায় নিলে কি করলে হবে সেটা দেখাও। তাহলে তোমাকে বলতে হবে যে ভূস্থির হতে হলে, তাহলে আমি এটা লিখতেছি যে ভূস্থির করতে হলে কি করতে হবে, ভূস্থির উপগ্রহের রূপান্তর করব কিভাবে। ভূস্থির উপগ্রহে যে রূপান্তর করতে হলে, ভূস্থির উপগ্রহে রূপান্তর করতে হলে উপগ্রহটিকে আমরা কোথায় স্থাপন করব, এইচ উচ্চতায়। উপগ্রহটিকে আমি একটা ভিন্ন একটা উচ্চতায় নিয়ে যাব, এইচ উচ্চতায় স্থাপন করব, এইচ উচ্চতায় স্থাপন করতে হবে। তো আমি এটাই দেখতে চাই যে কত উচ্চতায় স্থাপন করলে এই ঘটনা ঘটবে, স্থাপন করতে হবে। তাহলে এটা লিখছি আমরা, যে ভূস্থির উপগ্রহে রূপান্তর করতে চাই, তাহলে উপগ্রহটাকে এইচ উচ্চতায় স্থাপন করতে হবে, এবং সেই এইচ উচ্চতার মানটা আমি বের করবো। তাহলে লিখতেছি আমরা এখন, আমরা এইচ সূত্র শিখলাম সরাসরি একদম ডিরেক্ট, যে GMT² ডিভাইড বাই কি ছিল, যে 4π², আর আমাদের কি আছে হোল টু দি পাওয়ার 1/3 - r। তো আমরা এই যে সূত্রটা শিখে আসছিলাম, আমরা এই সূত্রটাই কিন্তু আমরা এখন ইউজ করবো। তাহলে এখন দেখো আমি আপাতত বক্স করে দিচ্ছি, তারপরেও একটু জাস্ট বক্স করে দিই, সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, এখানে আমাদের ফর্মুলা ছিল, ঠিক আছে। তো এখন আসলে আমরা এখানে মান বসাই, যে মানটা বসাই থাকি কি আসবে খেয়াল করো, এইচ, তাহলে এইচ বের করবো আমরা, কি আসবে দেখো,
এইচটা বের করতেছি আমরা এখান থেকে, মানটা খেয়াল করো, মানটা খেয়াল করবা যে জিএমটি স্কোয়ার সবগুলো মান বসাই দাও। জি এর মান কত, এর খুব সাবধানে বসাইতে হবে, 6.673 ইন্টু 10 মাইনাস কত 11। তারপরে এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে 6 ইন্টু 10 24 টি এর মান কত বসাবা, তোমাকে বলছে ভূস্থির উপর রূপান্তর করতে হবে কিনা, তুমি এখানে টি ইকুয়াল টু 24 ঘন্টা বসাবা, টি ইকুয়াল টু 24 আওয়ার বসাবো, বসায় দেখবো এইচ কত, টি ইকুয়াল টু 24 আওয়ার বসাবো এবং এখান থেকে এইচ বের করবো, বাংলা কথা অ্যান্সার শেষ। 24 ঘন্টা বসায় এইচ বের করবো। এখন তুমি এক কাজ করো, 24 ঘন্টা মানে কত, 24 ঘন্টা মানে হচ্ছে 86,400 সেকেন্ড। তো সরাসরি কী করলাম, 24 ঘন্টা বসালাম, লিখে দিচ্ছি যে টি ইকুয়াল টু 24 ঘন্টা, এটার মানে হচ্ছে কত 86,400 সেকেন্ড, সেকেন্ডে বসাইতে হবে 86,400। তো জিএমটি এর পরে কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, ঠিক আছে। এবং নিচে কি আছে 4 পাই স্কোয়ার আছে, 4 পাই মানে কত 3.1416 স্কোয়ার। এই পুরোটুকুর উপরে দেখো কত আছে আমাদের, এই পুরোটুকু জিনিসের উপরে কী আছে আমাদের, এই পুরোটুকু জিনিসের মাথার মধ্যে আমাদের আছে কত, যে 1/3, হ্যাঁ সেটা আছে কি 1/3। তো এখানে আমরা বাকিটুকু লিখে দিচ্ছি 1/3 আছে, তাহলে মাইনাস কি আছে আমাদের, আবার মাইনাস আছে আর, তো মাইনাস আর, তো আর এর মানটা আমরা বসাই দিব, আর তোমরা জানি আর এর মান কত আমরা জানি, আর ইকুয়াল টু কত, ওই যে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 10⁶, এখানে আর এর মানটা বসাই দাও, তো তোমার কিন্তু পুরো অ্যান্সার আসবে, পুরোটা কিন্তু তোমার অ্যান্সার পুরোটুকু। তো এইবার তোমার চলে আসবে এই একটা মান চলে আসবে, সুতরাং এটুকু বসাইলে যে এত মিটারে আসবে, আর এর মানটা বসাবা মিটারে বসাবা এত মিটার, তাহলে অ্যান্সার কিন্তু মিটারে আসবে, ঠিক আছে। এই যে চলে আসলো, তোমাকে বলছিল যে কি করলে বা ভূস্থির উপগ্রহের রূপান্তর সম্ভব কিনা, তুমি বলবো যে হ্যাঁ সম্ভব, যদি আমি উপগ্রহটাকে এই উচ্চতায় নিয়ে যাই, এত উচ্চতায় নিয়ে যাই তাহলে সম্ভব, এভাবে বলবা। যদি বলতো যে উপগ্রহটা ভূস্থির হবে কিনা, তাহলে দেখবা হবে কি হবে না, 24 ঘন্টা আসছে কি আসে নাই। আর যদি বললে রূপান্তর সম্ভব কিনা, তাহলে বলবো যে হ্যাঁ সম্ভব, টি এর মান আমি কী করবো তখন 24 ঘন্টা বসাবো, বসায় দেখবো এইচ এর মান কত আসে, তাহলে হয়ে গেল, ঠিক আছে। তো আমরা কিন্তু অঙ্কের শেষের দিকে চলে আসছি, দেখো আমরা দেখছি নাম্বার 11 নাম্বারটা কি বলছে, যে কৃত্রিম উপগ্রহটি যদি ভূপৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উপরে নেই আমরা, তাহলে পর্যায়কালের পরিবর্তন ঘটবে কিনা। দেখো আপাতত কত কোথায় আছে, আপাতত আছে কিন্তু কত 500 কিলোমিটার, তুমি লিখবা এখানে যে এটা আমাদের কয় নাম্বার 11 নাম্বার, তুমি লিখবা কি 500 কিলোমিটার উচ্চতার ক্ষেত্রে, তুমি লিখবা যে 500 কিলোমিটার উচ্চতার ক্ষেত্রে, 500 কিলোমিটার উচ্চতার ক্ষেত্রে, তখন তুমি লিখবে এরকম যে 500 কিলোমিটার উচ্চতার ক্ষেত্রে, তখন তুমি লিখবে কি টি, হ্যাঁ তো টি লিখলা, শুধু কি লিখবা ওই যে আগেরটা যেটা শিখছিল আর কি, যে 2π√, ওইটা লিখবা আর কি, বড় একটা সূত্র ছিল আমাদের যে r+h, কি লিখবা এখানে হোল কিউব ডিভাইড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে কত r+h হোল কিউব ডিভাইড বাই কত জিএম, হ্যাঁ এই যে জি এই যে এম, এই যে মানটা বসাবা, কিন্তু এইচ এর মানটা কত বসাবো, এখানে এইচ এর মানটা বসাবো হচ্ছে 500 কিলোমিটার, আর কিলোমিটারের সাথে কি আরও 3টা শূন্য দিয়ে মিটারে বসাই দিবা, শেষ গেল একটা। তুমি এদিকে টি বের করছো, ঠিক টি এর মানটা বের করছো, এটা গত বের করছিল এত সেকেন্ড, তুমি লিখবা যে আবার, তাহলে তোমার আরেকবার এটা করতে হবে আবার, তো তুমি লিখবা কি আবার, এবার কোথাও কত উচ্চতায় 700 কিলোমিটার, তো লিখবা কি আবার 700 কিলোমিটার উচ্চতায়, 700 কিলোমিটার উচ্চতায়, আবার লিখবা টি প্রাইম, এবার লিখবা টি প্রাইম, সূত্র সেটাই যে 2π√, কি লিখবা যে r+h হোল কিউব বাই জিএম, তার মানে তুমি আরেকবার করতে হবে সেম অঙ্কটা, তুমি আরেকবার করবা সেম অঙ্কটা করে দেখবা কত সেকেন্ড আসছে। তবে এখানে এইচ কত বসাবা, এখানকার এইচটা কত বসাবা, এই যে এখানকার সবুজ এইচ, এখানকার সবুজ এইচটা হচ্ছে, এখানকার এইচটা হচ্ছে কত 700 বলছে, তো 700তে আরও 3টা শূন্য মিটার নিয়ে বসাবা, ঠিক আছে। তাহলে তুমি করলা কি, এই দেখো এখানে একবার 500 জন্য টি বের করলা, একবার 700 জন্য টি বের করলা, এরপর লিখবো সুতরাং পরিবর্তন, লিখবো সুতরাং পরিবর্তন, যে পর্যায়কালের পরিবর্তন, যে পর্যায়কালের পরিবর্তন সমান সমান কি এরকম, যে এই দেখবা কোনটা বেশি সময় আসছে, এটা বেশি আসবে তো বড়টা থেকে ওটা বিয়োগ করে দিবা, শেষ এরকম। তো এটা কিন্তু পরীক্ষায় সচরাচর খুব বেশি আসে, খুব সহজ। ওকে, এটা আমরা বুঝে ফেললাম এখান থেকে। এবার দেখি 12 নাম্বারটা আমাদের কী বলছে, 12 নাম্বারটা দেখো, আমরা বলছি কি যে উল্লিখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি 3 কিলোমিটার/সেকেন্ড বেগে আবর্তন করতে থাকলে উপগ্রহটি কক্ষপথে স্থায়ী হবে কিনা। তাহলে বলছে কি বেগটা চেঞ্জ করছি, আমি চেঞ্জ করে কত নিছি, যে 3 কিলোমিটার/সেকেন্ড বেগে আমি ঘুরতেছি, তাহলে এখন ওইখানে স্থায়ী হবে কিনা, এটা একটা প্রশ্ন। আর বলছে উপগ্রহটি মহাশূন্যে মিলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, তো এটা একটা প্রশ্ন, এটা আসলে সেম প্রশ্ন। এই 12 এবং 13 দেখো এটা আসলে সেম প্রশ্ন, বলছিলাম না 13 নাম্বারটা আমরা করবো 5 নাম্বারের মধ্যে ছিল, 12 13 আসলে সেম প্রশ্ন।
শর্ত কি যে মিলে যাবে কিনা, বা লাইনটা মানে মেন কথা হচ্ছে এটা, ও যেভাবে ঘুরতেছে, মনে করি এই যেভাবে ঘুরতেছে, হ্যাঁ, তো ও যে এই পথে ঘুরতেছে, ঘোরার সময় সে সুন্দর মতো ঘুরবে নাকি এরকম করে বিচ্যুত হয়ে যাবে, বা এরকম এই যদি দূরে সরে যায় তার মানে কি মহাশূন্যে মিলিয়ে গেল, এরকম কক্ষপথ থেকে স্থায়ীভাবে ঘুরবে কি না, নাকি এরকম মিলিয়ে যাবে, এটা বুঝবো কীভাবে? এটা শর্ত কি? এটা শর্ত হচ্ছে আমাদের এটা যে যদি দেখি আমাদের যে কেন্দ্রমুখী বল আর মহাকর্ষ বলটা সমান, তাহলে কি স্থায়ী হবে। শর্ত কি? স্থায়ী হওয়ার শর্ত কি? এটা স্থায়ী হওয়ার শর্ত। হ্যাঁ, স্থায়ী হওয়ার শর্ত কি, বা না মিলে যাওয়ার শর্ত কি? যে স্থায়ী হওয়ার শর্ত হচ্ছে এটা সমান হবে। এবার তুমি দুটো কাজই করবা, দুটো বের করো। তুমি লিখবা কি? কেন্দ্রমুখী বল। হ্যাঁ, লিখবা কেন্দ্রমুখী বল। যে কোনো বস্তু যখন ঘুরতেছে তাকে অবশ্যই একটা কেন্দ্রমুখী বল তার লাগবে। তো সেই কেন্দ্রমুখী বলটা কত, ঘোরার জন্য কত কেন্দ্রমুখী বল পাচ্ছে সে লিখতেছি আমরা। কেন্দ্রমুখী বল সূত্র কি ছিল? আমরা জানতাম সূত্র ছিল এরকম mv²/r। এখন তো আর হবে না, হবে r+h, কারণ h উচ্চতা দিয়ে ঘুরতেছে। এটা বসায় দাও। দেখো এম, তো ওই এবার কিন্তু এম কাটটা নিবা, যেই বস্তু ঘুরতেছে তার এম কিন্তু। তাহলে এবার কিন্তু ওই যে সেই আমাদের 200 কেজি বলছিলাম, উদ্দীপকে দেওয়া আছে 200 কেজি। তুমি করবো কি? সেই 200 কেজি বসাই দিলে এখানে 200 কেজি। হ্যাঁ, আচ্ছা গেল আমাদের এইটুকু। আর এই উদ্দীপকটা হচ্ছে আমাদের এই যে এই হলুদ উদ্দীপকের জন্য এটা আলাদা একটা প্রশ্ন রাখছি, সমস্যা নাই। আর ভি এর মানটা কত বলছে এখানে? যে 3 কিলোমিটার/সেকেন্ড বেগে ঘুরতেছে। তাহলে 3 মানে কত? 3000 তাহলে বসাই দিব আমি, স্কোয়ার ছিল mv²। আর এর মান কত? 6.4 × 10⁶। এই এইচের মান কত? এইটা হচ্ছে তো আমরা জানি যে কত, 500 কিলোমিটারে ঘুরতেছে, তাই না? তাহলে 500 বসাই দিলাম আমি, যে 500 সাথে আরও কত, আরও 3টা শূন্য, r+h। তো এইটুকু তুমি হচ্ছে সুন্দর করে বসাই দাও, তুমি দেখবা কি একটা কেন্দ্রমুখী বল পাবা, এত নিউটন। গেল একটা মান আসবে, তুমি লিখবে যে আবার, আবার তুমি লিখবা, আবার কি লিখবা? যে এখানে মহাকর্ষ বল। হ্যাঁ, মহাকর্ষ বল। তো কেন্দ্রমুখী বল বের করতে পারলে লিখবা কি? মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলটা আমি বের করে দেখব। তাহলে আমরা সূত্র জানি কি মহাকর্ষ বলের, যে যে Gm1 আরটা কি m2 বাই কত d², তাই না? d²। এখানে d² বলতে আমরা কি বুঝবো? এখানে d² হবে কত? r+h হবে, r+h। d² কত এখানে? r+h, কারণ কি একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কত? r+h। তাহলে আমরা r+h নিই। ওকে, ভালো কথা। মানটা বসাই দাও, এখানে মানটা বসাই দাও। জি এর মানটা বসাই দিচ্ছি 6.673 10⁻11 গেল। তারপরে কত আছে আমাদের এখানে? m1 মানে কি? পৃথিবী ভর একটা, পৃথিবী একটা তো বস্তু। পৃথিবী ভরটা কত? 6 × 10⁻, কত 24 গুণকের কত বসাবো আমরা? 200 কেজি, কারণ 200 মধ্যে কি ছিল? ওই যে ওই জিনিসটা ছিল আর কি, ওই বস্তুটা ছিল আর কি। হ্যাঁ, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, সাথে কত 200 কেজি। ওকে, এটা আমাদের গেল। r+h²। আর মান কত? যে 6.4 × 10⁶। এইচ কত? 500। তাহলে 500-র সাথে আরও 3টা শূন্য, আর এইটুকুর উপর কিন্তু হোল স্কোয়ার আছে আবার। হ্যাঁ, ওকে। তাহলে তুমি এখন জাস্ট এই মানটুকু হিসাব করো, করে দেখো এই দুটো সমান আসছে কিনা। এই যে আমাদের এফসি এর মান আর এই যে আমাদের কি এফএম এর মান। এখন লিখি যদি সমান হয়, যদি সমান হয় তাহলে লিখি যে যদি এফসি = এফএম হয় তাহলে কি হবে? তাহলে এক নম্বর কথা হচ্ছে কি স্থায়ী হবে, যে কক্ষপথে স্থায়ী হবে। সমান হলে কী হবে? স্থায়ী হবে। আর স্থায়ী যদি হয় তাহলে কি মিলিয়ে যাবে না, শেষ। স্থায়ী যদি হয় তাহলে কী হবে? মিলিয়ে যাবে না। তো দুইটা প্রশ্নই বের করে ফেললাম, যে স্থায়ী হবে কি না, মিলিয়ে যাবে কি না। যদি এফসি = এফএম হয় তাহলে স্থায়ী হবে আর মিলিয়েও যাবে না। তো দুইটা আসলে একই প্রশ্ন, ঠিক আছে। তো দেখুন লাস্ট প্রশ্ন, আসলে এখানকার লাস্ট প্রশ্ন, যে কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ বের করতে। দেখো এই যে হলুদ প্রশ্নটার জন্য এই যে হলুদ উদ্দীপকটা আর কি। হ্যাঁ, আমরা এখান থেকে দেখি এখানে যে আসলে কী কী বের করতে বলছে। 13 নম্বর আমরা দেখি যে কোনো একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, ভর পৃথিবীর ভরের সমান, কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। এখন জিজ্ঞেস করছে তাহলে 3 কেজি ভরের একটি বস্তু উভয় গ্রহের পৃষ্ঠ হতে এত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। আচ্ছা ভালো, এখন বলছে পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো। তো এটা খুবই সহজ, জাস্ট লিখবা মুক্তিবেগ যে ভিই সমান কি ওভার, জাস্ট মান বসাতে পারো যে 2g স্মলার, এটা দিয়েও করতে পারো, সমস্যা নেই। তাহলে বসাবা পৃথিবী বলতে, পৃথিবীর ভূপৃষ্ঠে জি এর মান 9.8, আর এই ভূপৃষ্ঠের যে মানে ব্যাসার্ধ যেটা আর কি, সেই ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তো একটাই 6.4 10⁶। এটা যদি বসাই দাও ক্যালকুলেটারে তুমি দেখবে একটা মান আসবে কত? 11.2 কিলোমিটার/সেকেন্ড। শেষ। গণমানটা সহজ ছিল।
14 নম্বর কি বলছে দেখি, ঘতে আমাদের কি চাইছে এখান থেকে, ঘটা আমরা বুঝি কিনা। বলছে উদ্দীপকের নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কিনা। তো দেখো কি বলছে, উভয় গ্রহে আমি কত বেগে মারছিলাম, 9.8-এ মারছিলাম, 9-এ মারছিলাম, 9 কিলোমিটার। তো মুক্তিবেগ হচ্ছে 11.2, তাহলে পৃথিবীর মুক্তিবেগ, তো একটা কাজ করে ফেলি দেখি আমরা, একটা তোমাদের ডান, যে পৃথিবীর মুক্তিবেগ আমি বুঝে ফেলছি, পৃথিবীর মুক্তিবেগ 11.2, তার মানে কোনো বস্তুকে যদি মিনিমাম আমি 11.2-এ মারি তাহলে হারাবে, এর থেকে বেশি মারলে তো হারাবেই, কিন্তু 11.2 কিলোমিটার হারাবে। কিন্তু বস্তুকে নিক্ষিপ্ত করছে কি, পৃথিবীতে নিক্ষিপ্ত, সব জায়গায় তো নিক্ষিপ্ত করছে কত বেগে, 9-এ, তাহলে নিক্ষিপ্ত বেগটা হচ্ছে কত, 9। তাহলে দেখি, দেখো 11.2-এ মারলে অ্যাটলিস্ট 11.2-এ মারলে হারায়, মুক্তি পায়, কিন্তু মারছি তার থেকে কম বেগে, তার কি হারাবে না, হারাবে না। তাহলে আমরা লিখতেছি প্রথমটার অ্যান্সার যে পৃথিবীতে ফিরে আসবে, সুতরাং পৃথিবীতে ফিরে আসবে, একটা শেষ, যে পৃথিবীতে ফিরে আসবে, পৃথিবীতে ফিরে আসবে, একটা টান। এবার পরেরটা বলছে কি, অন্য যে গ্রহটা আছে সেই গ্রহটা, তো আমাকে কী করতে হবে, অন্য গ্রহে মুক্তিবেগ বের করতে হবে। লিখি আমরা অন্য গ্রহে মুক্তিবেগ, হ্যাঁ, এবার এর আমরা কি, অন্য গ্রহে মুক্তিবেগ, লিখতেছি অন্য গ্রহে মুক্তিবেগ সূত্র এটাই, রুট ওভার লিখি আমরা 2gm/r, এই সূত্র দিয়ে করি আমরা, মানগুলো আসলে বসাই, মানগুলো যদি বসাই আমরা এখানে কী আসবে খেয়াল করো, যে রুট ওভার 2g এর মান তো আমাদের ফিক্সড, যে 6.673 10⁻11, আর দেখো কি আছে, এম এর মানটা কত বলছে, ভর পৃথিবীর ভরের সমান, ভরটা পৃথিবীর ভরের সমান, তাহলে আমি বসাই দিব এখানে পৃথিবীর ভরের সমান, তাহলে ভরটা বসাই দিয়েছি 6 × 10⁻24। আর ব্যাসার্ধ কি বলছে খেয়াল করো, ব্যাসার্ধ হচ্ছে পৃথিবী ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2r হবে আর কি, তাহলে 2 গুণ 6.4 × 10⁻, কত 10⁻6, তাহলে 2r। এইটা তুমি হিসাব করবা, এইটা হিসাব করে দেখবা এখানে এই মানটা কত আসে, ঠিক আছে। তাহলে রুট ওভার 2gm/r, তাহলে সবই সমান, খালি ব্যাসার্ধটা দ্বিগুণ, তাহলে এখানে হিসাব করলে যেটা আসবে এরকম একটা মান আসবে, যে 11.2, আর নিচে আসবে হচ্ছে একটা আমাদের √2, 11.2 ভাগ হচ্ছে √2, তাহলে তুমি হিসাব করে দেখো একটা মান আসবে। আমি একটা মোটামুটি একটা মান লিখতেছি আসলে, 11.2 ভাগ হচ্ছে √2, 7.9 এরকম কিছু একটা আসতে পারে, 7.9, অ্যান্সার কি, কিলোমিটার পার সেকেন্ড। হ্যাঁ, তোমাকে বলছিল যে উভয় গ্রহে মারা হয়েছে 9-এ, তো বলছে এই গ্রহের মুক্তিবেগ খেয়াল করো, এই গ্রহের মুক্তিবেগ 7.9 আর মার্সি কত 9-এ, তা হারাই যাবে, তার মানে এই অন্য গ্রহে ফিরে আসবে না। তাহলে অ্যান্সারটা কি লিখে দিচ্ছি আমরা, যে অন্য গ্রহে, আমি ছোটো করে লিখে দিচ্ছি, অন্য গ্রহে আসলে ফিরে আসবে না, যে অন্য গ্রহে, ওই যে অন্য গ্রহ যেটাই, কারণ মুক্তিবেগটা বেশি হয়ে গেছে, যে মুক্তিবেগের থেকে তুমি জোরে মারছো, তাহলে অন্য গ্রহে ফিরে আসবে না। হ্যাঁ, এখানে কি ফিরে আসবে, এখানে কি ফিরে আসবে না, কারণ কী হয়েছে দেখো, অন্য গ্রহের মুক্তিবেগের থেকে তোমার জোরে নিক্ষেপ করছো, নিক্ষেপ তো সব জায়গায় এতই করছো, এটা প্রশ্ন বলেছে সহজ। তো এইভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আসে। লাস্ট প্রশ্ন, যে উপগ্রহটিকে ভূমি হতে মহাশূন্যে পাঠাইতে কত গতিশক্তির প্রয়োজন। ভূমি হতে মহাশূন্যে পাঠাইছো, তাহলে কত গতিশক্তির প্রয়োজন, কি করবা, ভূমি হতে মহাশূন্যে পাঠাইছো, তাহলে মহাশূন্য পাঠাইতে বেগ, মহাশূন্যে পাঠাতে বেগ, কী করছি, উপগ্রহটিকে ভূমি হতে মহাশূন্যে পাঠাইছি, যে 500 কিলোমিটারটাকে, তো মহাশূন্য পাঠাতে যে বেগ, সেই বেগটাই তো মুক্তিবেগ, সেটা আমরা শুধু জানি কি 2gr, এটা হিসাব করলে কত আসবে আমাদের, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আমাকে বলছে কি, মহাশূন্য পাঠাতে কত গতিশক্তি প্রয়োজন উপগ্রহটাকে, তাহলে লিখি আমরা যে উপগ্রহটি মহাশূন্যে পাঠাতে, উপগ্রহটি মহাশূন্য পাঠাতে প্রয়োজনীয় গতিশক্তি, গতিশক্তি কত লিখবো আমরা, একে সমান কি 12mv², তবে ve², কিন্তু কারণ কি মহাশূন্যে পাঠিয়ে দিচ্ছি, একদম হারায় যাবে, তাহলে 12m মান কত, 200 কেজি। আমাদের উপগ্রহটার আমরা ভর আমরা তো বলছিলাম যে এই উদ্দীপকে দেওয়া আছে কত, যে 200 কেজি, তাহলে 200 কেজি ইন্টু কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু তো এটাকে তুমি কী করবা, মিটার পার সেকেন্ড নিবা, 11.2 সাথে গুণ করবা কত, 1000, হ্যাঁ 1000 গুণ করবা, কারণ তাহলে কি কিলোমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড হবে, তো স্কোয়ার করলা, তাহলে তোমার জুল আসবে কিন্তু, হ্যাঁ, নাহলে কিন্তু অনেকে 11.2 বসাই দিবে, ভুল হবে অ্যান্সারটা, জুল আসবে না। হ্যাঁ, ওকে, তাহলে এই হচ্ছে তোমার গতিশক্তি। তোমাকে বলতে কত গতিশক্তি লাগবে, এত গতিশক্তি লাগবে, মহাশূন্য পাঠাতে মানে কি হারাই ফেলতে আসলে বোঝাইছে। এই ছিল আমাদের এখানকার প্রশ্নগুলো, এখানে আমাদের টোটাল প্রশ্নগুলো চলে এসে দেখো, এই ছিল আমাদের এখানকার প্রশ্নগুলো, এই দুটো পেজ মধ্যে এক্সট্রা হয়ে গেল।
এই যে প্রত্যেকটা প্রশ্ন আমরা 16 পর্যন্ত করে ফেলছি, এই হচ্ছে আমাদের ঘটনা। তো আশা করি বুঝতে পারছো যে এইখান থেকে আমাদের কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে। এই ওয়ান শট প্রশ্ন এগুলো তুমি যদি জাস্ট করো, একদম শুরু থেকে দেখাই, এতটুকু যদি তুমি করো, এই যে টোটাল ওয়ান শট প্রশ্নগুলো এতটুকু করলে তুমি দেখবা যে তোমার টোটাল তোমার বই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন আসতে পারে সব কিছু কাভার হয়ে গেছে, জাস্ট এতটুকু গোছানো করার ফলে, গোছাই ফেলো। এখন তোমার কাছে কিন্তু ইজি মনে হবে, আচ্ছা গতে বেগ আসে, কেন্দ্রমুখী ত্বরণ আসে, পর্যায়কাল আসে, গতিশক্তি আসে, বিভব শক্তি আসে, কাজ কত হয় সেটা আসে, মানে এই 6টা দেখো গতে আসে। হ্যাঁ, গতে কি আসে, ভূস্থির হবে কিনা, টেলিযোগাযোগের জন্য উপযুক্ত কিনা, সরাসরি লাইভ খেলা দেখা যাবে কিনা, চাঁদের মতো উপগ্রহ হবে কিনা, কেমনে করলে ভূস্থির বানানো যাবে, তারপরে একটা নির্দিষ্ট উচ্চতায় থেকে আরেকটা অন্য উচ্চতায় নিলে পর্যায়কাল পরিবর্তন হবে কিনা, বা স্থায়ী হবে কিনা, মহাশূন্যে মিলিয়ে যাবে কিনা, মুক্তিবেগ কত, তারপরে হচ্ছে আবার ফিরে আসবে কিনা, বা হচ্ছে মহাশূন্য পাড়তে গতিশক্তির প্রয়োজন কত, নানানভাবে আসতে পারে। বা আমরা এখানে মুক্তিবেগের আরও কয়েকটা প্রশ্ন আমরা সিকিউর মধ্যেও দেখবো ইনশাল্লাহ। তো এইটুকু যদি আমরা এভাবে করে ফেলি দেখবো একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা কিন্তু এইভাবে গুছাই দিচ্ছি। তো তোমার যদি ক্লাসগুলো ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও জানিও, তারা যে আমাদের সাথে যুক্ত হয়ে যায় এই ওয়ান শট ব্যাচে, যদি তোমার উপকারে আসে ইনশাল্লাহ খুবই ভালোভাবে তুমি গুছিয়ে নিতে পারবা। সামনে আমরা আরও কিছু এইচডাব্লিউ তোমাকে দিচ্ছি এবং কিছু প্রশ্ন দেখাচ্ছি। এরপরে খেয়াল করো, তোমাদের জন্য বেশ কিছু এইচডাব্লিউ রাখছি। এই ওয়ান শট কোশ্চেনগুলো পারলেই তুমি বাকি প্রশ্নগুলো পারবা, কিন্তু তারপরেও এই প্রশ্নগুলো একটু করে রাখা উচিত বলে আমি মনে করি। এই জন্য এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য দিয়েও রাখছি। এখন প্রশ্নগুলো একটু পড়ি আমরা, কয়েকটা প্রশ্ন হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু ভূপৃষ্ঠে মুক্তিবেগে নিক্ষেপ করায় সেটি মহাশূন্যের অন্য একটি গ্রহে পৌঁছায়। হ্যাঁ, ঠিক আছে, একটা বস্তুকে মুক্তিবেগে নিক্ষেপ করছে অন্য গ্রহে গিয়ে পৌঁছাইছে, যার ভর পৃথিবীর ভরের 16 গুণ। হ্যাঁ, পৃথিবীর ভরের 16 গুণ এবং ব্যাস কত, পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ। ব্যাস পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ, ব্যাসের 8 গুণ বলে নাই কিন্তু, ব্যাসার্ধের 8 গুণ। তার মানে একটু চালাকি করে এখানে বসাইতে হবে। জিজ্ঞেস করছে কি যে উদ্দীপকে উল্লেখিত অন্য গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত, পৃষ্ঠে জিজ্ঞেস করছে। সূত্র তো আমরা জানি যে জি ইকুয়াল টু কি হবে, জি এম বাই আর স্কোয়ার, সূত্র আমরা আগেই জানি। তো এগুলো গ নাম্বার হয়ে যাবে। তো গ নাম্বার এক লাইনে শেষ। ঘ নম্বরটা রাখছি আমরা ঘ নম্বরটা দেখার জন্য। বলছে উদ্দীপকে উল্লেখিত বস্তুটির ভর অর্ধেক হলেও ওই বস্তুটিকে পুনরায় অন্য গ্রহটি হতে মহাশূন্যে নিক্ষেপ করতে প্রয়োজনীয় মুক্তিবেগ ভূপৃষ্ঠের মুক্তিবেগের সমান হবে কিনা। খেয়াল করো কি বলছে, উদ্দীপকে উল্লেখিত বস্তুটির ভর অর্ধেক হলেও, যে উল্লেখিত বস্তুর ভর অর্ধেক করুক যাই করুক সমস্যা নেই, বলছে অর্ধেক হলে ওই বস্তুটিকে পুনরায় অন্য গ্রহতে মহাশূন্যে নিক্ষেপ করতে, তাহলে আমাকে এখন দরকার কি অন্য গ্রহেটার মুক্তিবেগটা দরকার। বলছে অন্য গ্রহতে মহাশূন্যে নিক্ষেপ করতে প্রয়োজনীয় মুক্তিবেগ ভূপৃষ্ঠের সমান হবে কিনা। তো ভূপৃষ্ঠে আমাদের আগে ছিল কোথায়, 5 কেজি ভরের বস্তু ভূপৃষ্ঠে। হ্যাঁ, তো তখন আমাদের কি মুক্তিবেগ তো আমি জানি যে ভূপৃষ্ঠের মুক্তিবেগ হচ্ছে কত, তুমি এভাবে লিখবা। তো আমি জানি ভূপৃষ্ঠের মুক্তিবেগের সূত্র তোমরা একটু আগে শিখছি তাই না, √2g আর লিখে ফেললাম মনে করো √2g আর মুক্তিবেগ। তো এটা পৃথিবীর জন্য এই মানগুলো বসালে আসবে কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা পৃথিবীর জন্য। এবার অন্য গ্রহের ক্ষেত্রে তুমি আভাবে করবা যে অন্য গ্রহে, হ্যাঁ অন্য গ্রহে হচ্ছে ঘ নাম্বারটা আমাদের, তো ঘ নাম্বার। তো অন্য গ্রহে তুমি লিখবা আমার সূত্র যে √2gm/r, তাই না, এই যে মুক্তিবেগ। এখন তুমি জাস্ট একটা কাজ করো, দেখো মানগুলো সব দেওয়া আছে, যে অন্য যে তোমার ভর কত 16 গুণ বসাবা, পৃথিবী 16 গুণ বসাবা এখানে। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 8 গুণ বলে না কিন্তু, বলছে পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ। ব্যাসটা কি হবে, ওদের যে ব্যাসটা, হ্যাঁ ওদের গ্রহের যে ব্যাস, ওদের গ্রহের যে ব্যাস হবে সেটা কি পৃথিবীর যে ব্যাসার্ধ তার 8 গুণ। হ্যাঁ, তাহলে এটার ব্যাসার্ধ কত হবে, এটার ব্যাসার্ধ হবে কত, এখানে যা আছে সেটাকে ভাগ দিব 2 দিয়ে। হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিলাম, তা কত আসবে, এদের ব্যাসার্ধ আসবে কত 4r, তাহলে 4 গুণ। তো এখানে তুমি বসাবা এটা 16 গুণ ইন্টু 16 ইন্টু কত 4, কাটাকাটি করো, কাটাকাটি করে দেখবো যে মুক্তিবেগ কি সেম আসবে না, এখানকার মুক্তিবেগ একরকম, এখানকার মুক্তিবেগ আর একরকম। হ্যাঁ, তো এটাই তোমাকে বের করতে বলছিল এখান থেকে। অ্যান্সারটাও রাখছি, তুমি দেখে বুঝতে পারো। এই দেখো যে আগে ওদেরটা পৃথিবীটা তুমি জানতামই, আর এখন খালি ওদেরটা বের করছি। দেখো ওদেরটা বের করে দেখলাম কত আসছে আমাদের, যে 22.4 আসছে। এভাবে করে ফেলো। অথবা ওই গ্রহটা পৃষ্ঠে জি এর মান আমি বের করছিলাম আমি গ নম্বরে, তো গ নম্বরে আমি বের করছিলাম, ওই গ নম্বরটা ব্যবহার করে আমি বসাই দিয়েছি, শেষ। আর এই জায়গায় কিন্তু পৃথিবী আর বসানো যাবে না, ওই গ্রহে অন্য গ্রহ, অন্য গ্রহের ব্যাসার্ধ, অন্য গ্রহের জি, এই দুটো বসাইলে চলে আসবে, এভাবেও আসবে, কিন্তু সমান আসবে না। তো এটা তুমি এইচডাব্লিউ করে ফেলবো, আমি তো দেখাই দিলাম। এরপরটা কি বলছে যে কোনো গ্রহে মুক্তিবেগ বৃত্তাকার কক্ষপথে এত বেগে ঘুরতেছে, হ্যাঁ, এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে এত, যে অন্য একটি গ্রহের সাথে গ্রহটির ভর ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে এত। আচ্ছা, বলছে ভর ও ব্যাসার্ধের অনুপাত, তো ভরের অনুপাত হচ্ছে এত এত, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে এত এত। জিজ্ঞেস করছে বৃত্তাকার কক্ষপথের উচ্চতা কত এবং উচ্চতা কত জিজ্ঞেস করছে, কারণ বলছে
যে কৃত্রিম উপগ্রহের বৃত্তাকার পথে এত বেগে ঘুরতেছে। অন্যান্য জায়গায় কি হইতো, আগে উচ্চতা দেওয়া থাকতো আর বলতো কি বেগ বের করো, এবার বেগ দেওয়া আছে উচ্চতা বের করতে বলছে, তো বেগের সূত্র লিখে তুমি বের করে ফেলতে পারবা। যে বেগ সূত্র কি ছিল আমাদের, যে ভি ইকুয়াল টু রুট ওভার 2gm/r+h। তো এখান থেকে তুমি জাস্ট এই বেগের মানটা বসে এইচ বের করবা। হ্যাঁ, তো পাশে দেখা আছে, সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই, এই তুমি জাস্ট বের করবা। কিন্তু একটু ঝামেলা আছে, খেয়াল করো, এতে বেগ বের করতে তোমার বেশ কষ্ট হয়েছে, কারণ কি এদিক সেদিক নিচে সব কিছু খেয়াল করো। ভি ইকুয়াল টু রুট ওভার gm/r+h। আবার আমরা কি জানি, যে জি এইচ সমান আমরা কি জানি, আমরা gm/r+h হোল স্কয়ার। তো এই দুটোকে মিলাই আমরা বের করছি। কিন্তু জিএম ছিল আর এই সূত্র আমি সরাসরি লিখে দিয়েছিলাম তোমাদের, এই যে এরকম সূত্র, এটা কিন্তু এইভাবেও লেখা যায়, এই সূত্রটা কিন্তু এভাবেও আনা যায় আর কি। হ্যাঁ, যে বেগে যে সূত্রটা এটাকে এইভাবেও লেখা যায়, কারণ কি আমরা কি জানি দেখো, এই জিএম এর পরিবর্তে লিখবো কি, আমরা জিএম এর পরিবর্তে লিখবো জিএইচ ইন্টু r+h হোল স্কয়ার। জিএইচ ইন্টু r+h হোল স্কয়ার কাটাকাটি গেল, তখন এইটা তোমার তুমি চাইলে কিন্তু এইটাকে সূত্র আকারে মনে রাখতে পারো চাইলে। হ্যাঁ, যে কৃত্রিম উপগ্রহের বেগ এরকম, কৃত্রিম উপগ্রহের বেগ কত, এই যে এরকম এরকম, যে ভি ইকুয়াল টু জিএইচ ইন্টু r+h। আমি লিখে দিচ্ছি সূত্রটা, আমি যে আমাদের যে মেইন সূত্র ছিল সেটা মিলে এই অ্যাড করে দিচ্ছি, যে জিএইচ ইন্টু r+h আমাদের ছিল, এইটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে, জিএইচ ইন্টু r+h। এই দেখো এইটার মধ্যে আমি আরেকটা অ্যাড করে দিচ্ছি, এটা কোন কালি দিয়ে, আমি হলুদ কালি অ্যাড করে দিচ্ছি এখানে, খেয়াল করো। হ্যাঁ, এইটাকেই লিখতে পারবো আমরা কীভাবে, আরেকটা ভাবে, যে জিএইচ ইন্টু কি, জিএইচ ইন্টু r+h। আর সাথে আমাদের কি ছিল, যে ভি ইকুয়াল টু রুট ওভার এই জিনিসটা ছিল আমাদের, এই হচ্ছে লিখতে পারো রুট ওভার জিএইচ ইন্টু r+h, তাই না? এটাকেও তুমি সূত্র আকারে মনে রাখবা, সরাসরি কাজে লাগতে পারে। এই যে আমাদের কোথায় জানি গেছো এইটা। হ্যাঁ, তো সরাসরি তুমি তখন জানা থাকলে সরাসরি লিখতে পারতা জিএইচ ইন্টু r+h। জিএইচ উচ্চতা জানো, যে ওই উচ্চতায় তোমার জি এর মানটা কত, 9 দেওয়া আছে, নাহলে আমরা বের করবো, দেওয়া আছে এখানকার 9, আর r+h এখান থেকে এইচটা বের হয়ে যাবে, এই বেগের মান তুমি জানো, তাহলে সরাসরি সূত্র আকারে মনে রেখো। আচ্ছা, তো গেল। এখন পরে জিজ্ঞেস করছিল, আবার একটা কি জিনিস জিজ্ঞেস করছিল, গতিশক্তি কত গুণ হবে না হবে, তো এটা বের করে ফেলবো এখান থেকে। তো এটাও একটা এজাবলি থাকলো। আর একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমি একটু করে দিই, এই প্রশ্ন একটু এজাবলি হলো, আমি একটু বলে দিব যে এটা কীভাবে করতে হবে, কারণ একটু ডিফারেন্ট, একটু কষ্ট করতে হবে আর কি। হ্যাঁ, দেখো ঘ নাম্বারটা খালি দেখতেছি এখানে, একটি মহাজাগতিক বস্তুর ব্যাসার্ধ ভর যথাক্রমে এত মহাকর্ষীয় ধ্রুবক এত, একটি ধূমকেতুর আঘাতে মহাজাগতিক বস্তুটি সমান 8 ভাগে ভেঙে গেল। এখন জিজ্ঞেস করছে প্রতিটি যে ভাগ ভেঙে গেল, প্রতি খণ্ডের মুক্তিবেগ মূল বস্তুটির মুক্তিবেগের 1/8 হবে কিনা। তাহলে প্রত্যেকটা খণ্ড মানে একটা এরকম বিশাল জিনিস ছিল, এইটার যে মুক্তিবেগ, আর ভেঙে ভেঙে 8 টুকরা হয়ে গেছে, এখন ভেঙে ভেঙে 8 টুকরা হয়ে গেছে, এদের মুক্তিবেগ আর এই পিচ্চিগুলোর মুক্তিবেগ, তাহলে এদের মুক্তিবেগ যা, হ্যাঁ, এখানকার এদের একটা পিচ্চির মুক্তিবেগ কি, মানে আগের মুক্তিবেগের এরকম 1/8 হবে কিনা। তাহলে এটা হচ্ছে 10, তো এটা 10/8 হবে কিনা, এরকম জিজ্ঞেস করছে আর কি। হ্যাঁ, তাহলে এটা জিজ্ঞেস করছে এক পিস, তাহলে এখানকার এক পিসের মুক্তিবেগ আর এখানকার এক পিসের মুক্তিবেগ এটা পরস্পর 1/8 কিনা দেখাতে বলছে, তো বের করবো। তো আমি ফার্স্ট লিখলাম কি, যে মূল বস্তুর মুক্তিবেগ কি, রুট ওভার 2gm/r। হ্যাঁ, gm1/r1 মূল বস্তু যেটা ছিল। এবার এই যে পিচ্ছি হয়ে গেল আর কি, দেখো ব্যাপারটা এরকম, যে বড় বস্তু, এটা হচ্ছে বড় বস্তুটার মুক্তিবেগ, আর এটাকে ভেঙে যখন আমি পিচ্ছি পিচ্ছি করে ফেললাম বা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ওই যে 8 পিস দিলাম আমি। হ্যাঁ, এই একটা পিসের, এই যে ছোটো পিস, এই ছোটো পিসের মুক্তিবেগ কত, 2gm/r, কিন্তু ভর হবে কি ছোট এম আর কি ছোট আর, মানে m2 আর r2। তাহলে এটা ছিল মূল বস্তুটা, আর এটা কি পিচ্ছি বস্তুটা। কিন্তু খেয়াল করো এখানে আমি m2 এর মানটা বসাবো কত, এই একটা পিচ্ছি বস্তুর ভর কত, একটা পিচ্ছি বস্তুর ভর হচ্ছে এই পুরো বস্তুর ভর যা ছিল তাকে 8 দিয়ে ভাগ করবো, কারণ 8 টুকরা হয়েছে, তাহলে সমান ভাগে ভাগ হয়েছে, তাহলে ভরটা পেয়ে গেলাম m/8, বুঝলাম। কিন্তু এদের ব্যাসার্ধ কত, এখানে ব্যাসার্ধ ছিল মনে করো r, কিন্তু এই পিচ্ছি বস্তুর ব্যাসার্ধ কি r/8 না, এটা বসালে কিন্তু ভুল হবে। একটা পিচ্ছি বস্তুর কিন্তু ব্যাসার্ধ r/8 না, এটা তোমাকে বের করতে হবে যে একটা পিচ্ছি বস্তুর 8 টুকরা যেতে হইলো, তাহলে ওই পিচ্ছি বস্তুটার ব্যাসার্ধ কত হবে। তখন তুমি কি লিখবা, যে এই পুরো বস্তুটা, বড় যে বস্তুটা ছিল সেই বস্তুটার আয়তন 4/3πr³। আর এই যে আমাদের পিচ্ছি বস্তু একটা, এই পিচ্ছি বস্তুর আয়তন কত হবে, 4/3π কি ছোট r³। ছোট r এর মানটা বের করতে যাচ্ছি, এটাকে আমরা নাম দিছি কি r2, এটাকে নাম দিছি আমরা কি r2। তাইলে দেখো এই একটা পিচ্ছি বস্তুর আয়তন, সরি এই একটা বড় বস্তুটার আয়তন আর একটা পিচ্ছি বস্তুর আয়তন, তো পিচ্ছি বস্তু 8টা, তাহলে একটা বড় বস্তুর আয়তন সমান একটা পিচ্ছি বস্তু ইন্টু 8, তার মানে কি এদের 8টা বস্তুর মোট আয়তন যা, আর বড় বস্তুটার মোট আয়তন তা, 8টা পিচ্ছি বস্তুর আয়তন আর একটা বড় বস্তুর আয়তন সমান হবে। এবার এখানে আমরা কী করবো, কাটাকাটি করছি, 4/3π সব কাটাকাটি করে এখান থেকে r2 বের করছি r1/2।
হিসাব করলে কাটাকাটি যার উপর আসছে কত মানটা r1/2। তার মানে এইটার ভর যদি r হয়, একটা পিচ্ছি এই যে বস্তু পিচ্ছি বস্তু হয়েছে, এই পিচ্ছি বস্তুটার ভর হবে কত r/2। দেখো ভর কিন্তু 8 ভাগে ভাগ হয়েছে, কিন্তু ব্যাসার্ধও মাত্র 2 ভাগ হয়েছে। হ্যাঁ, এই তুমি পাই গেলাম। এখন r2 জায়গায় বসাবা r/2, m2 জায়গায় বসাবা m/8, শেষ। এখন দেখো আমি সেই কাজটাই করছি, v2/v1 করছি 2gm/r। আমি m2 এর জায়গায় বসাই দিয়েছি m1/8, r2 এর জায়গায় বসাই দিয়েছি r1/2, কাটাকাটি করছি, কাটাকাটি করে দেখছি আসছে কত আমাদের v1/2। তো একটা পিচ্ছি, তার মানে একটা পিচ্ছি যে খণ্ডটা, একটা পিচ্ছি খণ্ডের এই একটা পিচ্ছি খণ্ড, এই পিচ্ছি খণ্ডটার মুক্তিবেগ কত? এই পিচ্ছি খণ্ডটার মুক্তিবেগ হচ্ছে আগে যে মুক্তিবেগ ছিল তার মাত্র 2 ভাগ। ঠিক আছে, তো এই একটা অঙ্ক ছিল, ভালো একটা অঙ্ক ছিল। মেন কাহিনীটা ছিল কোথায়? এই যে পিচ্ছি বস্তুটার যে ব্যাসার্ধ সেটা বের করে নিতে হবে। পিচ্ছি বস্তুর ভর তো বোঝা যায় যে m/8 হবে, 8 ভাগে ভাগ করছো, কিন্তু ব্যাসার্ধটা কত? এই ব্যাসার্ধটা হবে কত? এই যে আয়তন সমান ধরে বের করতে হবে। আমি আরেকবার বলি যে বড় বস্তুর আয়তন ছিল 4/3π r1 কিউব, আর একটা পিচ্ছি বস্তুর আয়তন কত? 4/3π r2 কিউব, কারণ পিচ্ছি বস্তুর ব্যাসার্ধকে r2 ধরছি। আর ইন্টু দিব আমরা কত? ইন্টু দিব 8, কারণ কি এরকম পিচ্ছি বস্তু ছিল 8টা, 8টার মোট আয়তন ইকুয়াল টু 1টার বড় আয়তন। শেষ। এখানে কারারি করে আমরা 8 বের করছি। এতটুকু আশা করি অঙ্কটা বোঝা গেছে। এই ছিল আমাদের এখানকার টোটাল জিনিসপাতি, আশা করি বুঝতে পারছো। এইভাবে তুমি যদি অঙ্কগুলো একটু করে ফেলো, দেখবা ইনশাল্লাহ এখান থেকে তুমি খুব সহজে অল্প সময় এই চ্যাপ্টার থেকে একটা সিকে অবশ্যই কমন পেয়ে যাবা, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 থেকে। তো সুন্দরভাবে চ্যাপ্টারটি প্র্যাকটিস করো যেন অবশ্যই এখান থেকে একটা সিকিউ দিতেই পারো। এইটুকু তো তুমি করবাই, এরপর তুমি টেস্ট পেপার নিয়ে বসো, বইটা নিয়ে বসো, দেখো তুমি এই প্রশ্নগুলো ধরতে পারতেছো কিনা, নিজে ধরতে পারতেছো কিনা, এটা হচ্ছে ম্যাটার করে। ঠিক আছে, ভালো মতো প্রস্তুতি নাও, নিজে হাতে কলমে করো, আর ক্যালকুলেশনগুলো খুব সাবধানে করবা, আগে যেটা বললাম, কারণ ক্যালকুলেশন কিন্তু এখানে ভুল হতে পারে, কারণ অনেক কিউব আছে, রুট আছে, সব সাবধানে ক্যালকুলেশনটা করতে হবে। সবার জন্য শুভকামনা রইল, ভালোভাবে প্র্যাকটিস করো, দেখা হবে, আল্লাহ হাফেজ।